আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে বায়োলজির একটা অধ্যায়, সপ্তম অধ্যায়, চলন এবং অঙ্গচালনা। মানব শারীরতত্ত্ব, হিউম্যান ফিজিওলজি, চলন এবং অঙ্গচালনা। ঠিক আছে, এটা আমরা ব্রডলি আলোচনা করব। এই অধ্যায়ে অনেকেরই সমস্যা থাকে, এজন্য এটা খুব ভালোভাবে আমাদের কি করতে হবে, পড়তে হবে। ঠিক আছে, দেখো এখানে প্রথমেই বলা আছে আমাদের চলন ও অঙ্গচালনা প্রাণীদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এই দুটি কাজ সম্পাদনীয়, অর্থাৎ চলন এবং অঙ্গচালনা, এই দুইটা কাজ করতে তিনটি অঙ্গতন্ত্র সক্রিয় থাকে। একটা হলো কঙ্কাল তন্ত্র বা স্কেলিটাল সিস্টেম, একটা হলো পেশিতন্ত্র, আর একটা কি স্নায়ুতন্ত্র। তাই না? একটা হচ্ছে তোমার মাস্কুলার সিস্টেম, আর একটা হচ্ছে তোমার কি স্কেলেটাল সিস্টেম, আর একটা কি নার্ভাস সিস্টেম। আচ্ছা, এখানে দেখো মানব কঙ্কাল তন্ত্র বা হিউম্যান স্কেলেটাল সিস্টেম, এইটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের কঙ্কাল তন্ত্র কোথায় থেকে উদ্ভূত হয়? ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত হয়। ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত অস্থি ও তরুণাস্থি নামক যোজক টিস্যু সমন্বয়ে গঠিত যে তন্ত্র দেহের কাঠামো সৃষ্টির মাধ্যমে দেহকে নির্দিষ্ট আকৃতি দান করে, দেহের ভার বহন করে, পেশি সংযোগের স্থান প্রদান করে এবং ক্ষতিগ্রস্ত হতে পারে এমন অঙ্গসমূহকে রক্ষা করে, তাকে কি বলা হচ্ছে? কঙ্কাল তন্ত্র। এবং তাহলে বিষয়টাও কি, ভ্রূণীয় মেসোরাম থেকে কঙ্কাল তন্ত্রের সৃষ্টি, এবং এর ভিতরে কি থাকে? অস্থি এবং তরুণাস্থি। দেখো কঙ্কাল তন্ত্রের শ্রেণীবিন্যাস, এটা গুরুত্বপূর্ণ। কঙ্কাল তন্ত্রের শ্রেণীবিন্যাস কয় ধরনের কঙ্কাল তন্ত্র হতে পারে? তিন ধরনের। একটা হলো বহিঃকঙ্কালতন্ত্র বা এক্সোস্কেলেটাল সিস্টেম, আরেকটা হচ্ছে অন্তঃকঙ্কালতন্ত্র বা এন্ডোস্কেলেটাল সিস্টেম, আরেকটা আছে স্পাঙ্কনিক কঙ্কালতন্ত্র, স্পাঙ্কনিক কঙ্কালতন্ত্র। এখন বহিঃকঙ্কালতন্ত্র বাইরে যেগুলো থাকে, যেমন হচ্ছে তোমার নখ, দাঁত, চুল ইত্যাদি যেগুলো আছে, সেগুলো কি কঙ্কালতন্ত্রের বাহিরের কঙ্কালতন্ত্রের অংশ। এরা ত্বকের এপিডার্মিস থেকে উদ্ভূত হয়। তাহলে বহিঃকঙ্কাল কোথা থেকে উদ্ভূত হয়? এপিডার্মিস থেকে। অন্তঃকঙ্কাল দেখো, তার মানে ভিতরের দিকে থাকে অবশ্যই। তো অন্তঃকঙ্কাল যেটা আছে, এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। তো অন্তঃকঙ্কাল তো আমরা দেখতে পারবো না, কারণ এটা ভিতরের দিকে থাকে, তাই না? দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল, আর একটা হলো কি উপাঙ্গীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কাল আর একটা কি উপাঙ্গীয় কঙ্কাল, অর্থাৎ এক্সিয়াল স্কেলেটন, আর একটা হলো কি অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। আরেকটা দেখো আছে স্পাঙ্কনিক কঙ্কালতন্ত্র। স্পাঙ্কনিক কঙ্কালতন্ত্রের ক্ষেত্রে এটি অন্তঃকঙ্কালের অংশ হিসেবে পরিচিত হলেও আলাদাভাবে এই বিভাগে অন্তর্ভুক্ত করা হয়। ল্যারিংস এর তরুণাস্থি, ট্রাকিয়া, ব্রোঙ্কাই ইত্যাদি। ল্যারিংস যেটা আছে, ল্যারিংস মানে কি আমাদের? ল্যারিংস মানে স্বরযন্ত্র। তো সেই স্বরযন্ত্রের তরুণাস্থি, ট্রাকিয়া এবং ব্রোঙ্কাই কিসের ভিতরে পড়বে? স্পাঙ্কনিক কঙ্কালতন্ত্রের ভিতরে পড়বে। আচ্ছা, এখন দেখো এই কঙ্কালতন্ত্রের কাজ, ফাংশনস অফ স্কেলেটাল সিস্টেম। এই যে কঙ্কালতন্ত্রের কাজ যেগুলো আছে, এগুলো আমাদের একটু দেখতে হবে আর কি, ব্রড হেডিং এ দেখতে হবে, আমাদের হেডিং গুলো দেখতে হবে। তাহলে যান্ত্রিক কাজ করে বা মেকানিক্যাল ফাংশন করে দেহের কাঠামো গঠন, সুরক্ষা দেয়, সংযোগতল সৃষ্টি, চলন, ভার বহন ইত্যাদি করে। আচ্ছা, এখন দেখো শারীরবৃত্তীয় কাজ বা কঙ্কাল শারীরবৃত্তীয় কি কাজ করে, অর্থাৎ ফিজিওলজিক্যাল ফাংশন গুলা কি কি? একটা হলো রক্তকণিকা উৎপাদন করবে। কঙ্কাল থেকে কি হয়? রক্তকণিকা উৎপাদন হয়, কারণ বড় বড় যে অস্থি আছে, সেই অস্থির যে হচ্ছে প্রান্ত, সেই প্রান্তে আমাদের কি আছে? অস্থি মজ্জা বা স্টেম কোষ, অস্থি মজ্জা স্টেম কোষ, সেখান থেকে কি হয়? লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। এই যে দেখো লাল অস্থি মজ্জা, রেড বোন ম্যারো, এই যে স্টার নাম, তারপরে পাজর, কশেরুকা, করোটি, ফিমার, হিউমারাসের মস্তকে অবস্থিত অস্থিমজ্জা থেকে লোহিত কণিকা উৎপন্ন হয়। এটা গুরুত্বপূর্ণ। দেখো প্রতি সেকেন্ডে গড়ে প্রায় 26 লক্ষ লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। প্রতি সেকেন্ডে কত লক্ষ? প্রায় 26 লক্ষ লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। প্রশ্বাস নিঃশ্বাস হচ্ছে ও শ্রবণে কাজ করে। তারপর হচ্ছে রোগ প্রতিরোধ করবে। এই যে রোগ প্রতিরোধ কিভাবে করে? অস্থির যে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম আছে, সেই অস্থির রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম কি করে? রোগ প্রতিরোধে অংশ নেয়। খনিজ লবণ সঞ্চয় করে, চাপ ও আয়নিক সমতা রক্ষা করে, হরমোনাল নিয়ন্ত্রণ করে। দেখো অস্থির কোষ থেকে অস্টিওক্যালসিন নামক হরমোন খরিত হয়, যা রক্তের চিনি ও চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে। অস্থির কোষ থেকে কি খরিত হয়? অস্টিওক্যালসিন নামক হরমোন, যেটা কি করে? দেহে রক্তের চিনির ও চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে। তাহলে কি অস্থির কোষ থেকে অস্টিওক্যালসিন নামক হরমোন খরিত হয়, যা দেহে রক্তের চিনি ও চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে। অস্টিওক্যালসিন, এটা মনে রাখতে হবে, অস্টিওক্যালসিন। ঠিক আছে, দেখো রাসায়নিক শক্তি। মানুষের বয়স বাড়ার সাথে সাথে কিছু লোহিত অস্থিমজ্জা পরিবর্তিত হয়ে পিত অস্থিমজ্জা, লোহিত অস্থিমজ্জা কিসে পরিণত হবে? পিত অস্থিমজ্জায় পরিণত হবে। মানে রেড বোন ম্যারো কিসে পরিণত হয়? ইয়েলো বোন ম্যারোতে পরিণত হয়। পিত অস্থিমজ্জায় প্রচুর পরিমাণে কি থাকে দেখো তো? অ্যাডিপোস কোষ বা অ্যাডিপোস সেল থাকে, এটা মনে রাখতে হবে। কঙ্কালতন্ত্রের উপাদান। কঙ্কালতন্ত্রে কয় ধরনের তন্তুময় খনিজ সমৃদ্ধ উপাদান আছে? 5 ধরনের। কয় ধরনের? 5 ধরনের। একটা হলো অস্থি, কোমলাস্থি বা তরুণাস্থি, লিগামেন্ট, টেন্ডন এবং অস্থি সন্ধি। ঠিক আছে, এখানে দেখো একটা বিষয় আমাদের মনে রাখতে হবে। কোমলাস্থি বা তরুণাস্থি যেটা আছে, সেটা হচ্ছে কন্ডিন নামক স্থিতিস্থাপক ম্যাট্রিক্সে তরুণাস্থি গুলো কি থাকে? ছড়ায় ছিটায় থাকে, কন্ডিন নামক। বুঝছো?
আর লিগামেন্ট যেটা আছে, লিগামেন্টটা আসলে কি, এটা হচ্ছে অস্থি বন্ধনী বা লিগামেন্ট, অর্থাৎ অস্থি এবং অস্থি, বোনস এর সাথে বোনস যে কানেক্ট করে তারা হচ্ছে লিগামেন্ট। আর যদি পেশির সাথে, যদি অর্থাৎ মাসেলের সাথে যদি তোমার বোনস, অর্থাৎ কি বোঝাচ্ছে, যে তোমার পেশির সাথে যদি কোনো অস্থিকে কানেক্ট করে যেটা, সেটা হচ্ছে টেন্ডন। তো অস্থির সাথে যখন এটা মাসালকে কানেক্ট করবে, সেটা অবশ্যই কি হবে, ঘন হইতে হবে, মজবুত হতে হবে, তাই না? ঠিক আছে, এই যে দেখো পেশি এবং অস্থির মধ্যে, আর অস্থি অস্থির মধ্যে কি হয়, লিগামেন্ট। অস্থি সন্ধি, একটা অস্থি যখন অন্য অস্থির সাথে যুক্ত হয় তখন একটা সন্ধি গঠন হয় না, এটাকে বলা হচ্ছে অস্থি সন্ধি। এটা নড়াচড়া ইত্যাদি, ভার বহন ইত্যাদির ক্ষেত্রে সহায়তা করে। এটা দেখো, মানব শিশু জন্মের সময় দেহে কঙ্কাল কয়টা থাকে, 300টা কঙ্কাল থাকে। এটা আস্তে আস্তে কি হয়, তোমার বয়স বাড়বে, আস্তে আস্তে কঙ্কাল যেগুলো আছে, মানে অস্থিগুলো যেগুলো আছে সেগুলো জোড়া লাগবে। জোড়া লাগার পরে শেষে দেখা যায় মোট 206টা অস্থি থাকে, মোট 206টা অস্থি থাকে। এই যে কঙ্কাল তন্ত্র, এটাকে মূলত অন্তঃকঙ্কাল তন্ত্রকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বলছিলাম এক্সিয়াল স্কেলেটন, আর একটা হলো কি অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। তাহলে এক্সিয়াল স্কেলেটন বা অক্ষীয় কঙ্কাল যেটা আছে, অক্ষ বরাবর, দেহে অক্ষ বরাবর থাকবে, সেটা হচ্ছে কয়টা, মোট 80টা অস্থি থাকবে। যেমন হচ্ছে করোটি, স্কাল, স্কাল বা করোটি, তারপর মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলাম, এবং কি বক্ষপিঞ্জর বা থোরাসিক কেস। আর দেখো উপাঙ্গীয় কঙ্কাল বা অ্যাপেন্ডিকুলার স্কেলেটন, অ্যাপেন্ডিকুলার স্কেলেটনের ক্ষেত্রে মোট 126টা অস্থির সমন্বয়ে উপাঙ্গীয় কঙ্কাল বা অ্যাপেন্ডিকুলার স্কেলেটন গঠন হবে। বক্ষ অস্থি চক্র বা পেক্টোরাল গার্ডল, তারপরে হচ্ছে তোমার এই যে দেখো শ্রোণী চক্র বা পেলভিক গার্ডল, এটা গুরুত্বপূর্ণ। শ্রোণী চক্র বা পেলভিক গার্ডল এবং বক্ষ অস্থি চক্র বা পেক্টোরাল গার্ডল। গার্ডল আছে আমাদের এরকম হচ্ছে দেহে, গার্ডল আছে দুইটা, একটা হচ্ছে পেক্টোরাল গার্ডল আর একটা কি পেলভিক গার্ডল। কয়টা অস্থি নিয়ে আমাদের হচ্ছে মানুষের কঙ্কালতন্ত্র গঠিত, 206টা অস্থি নিয়ে মানুষের কঙ্কালতন্ত্র গঠিত। অক্ষীয় কঙ্কালে কয়টা অস্থি থাকে, 80টা। উপাঙ্গীয় কঙ্কালে কয়টা থাকে, 126টা। এখন অক্ষীয় কঙ্কালের ভিতরে দেখো করোটিতে কয়টা থাকে, এটা মনে রাখতে হবে। করোটিতে 29টা থাকে, মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলামে থাকে হচ্ছে 26টা, বক্ষপিঞ্জর বা থোরাসিক কেজে থাকে 25টা। এই 25টার ভিতরে পাজরে, পাজরে মানে রিবস যেগুলো আছে, সেই রিবস হচ্ছে 12 জোড়া, অর্থাৎ 24টা বক্ষপিঞ্জরের ভিতরে। আর স্টার নাম কয়টা, একটা। আর মেরুদণ্ডের ভিতরে অর্থাৎ ভার্টিব্রাল কলামের ভিতরে সার্ভাইকাল, সার্ভাইকাল থাকে 7টা। এর ভিতরে C1 কে বলা হচ্ছে তোমার কি বলা হবে, অ্যাটলাস অ্যাক্সিস, তাই না? প্রথমটা হচ্ছে অ্যাটলাস, অ্যাটলাস প্রথম যেটা আছে সার্ভাইকালের প্রথমটা, অর্থাৎ প্রথম স্পাইনাল কলাম, প্রথম স্পাইনাল ভার্টিব্রা যেটা আছে সেটা হচ্ছে অ্যাটলাস। তারপরে কি অ্যাক্সিস, এক নাম্বারটা হচ্ছে অ্যাটলাস, তারপর 2 নাম্বারটা হচ্ছে অ্যাক্সিস। আর যে সার্ভাইকাল 7 অর্থাৎ C7 যেটা আছে সেটাকে বলা হয় সার্ভাইকাল প্রোমিনেন্স, সার্ভাইকাল প্রোমিনেন্স, সার্ভাইকাল প্রোমিনেন্স। আচ্ছা, তাহলে সার্ভাইকালটা মনে রাখলা 7টা। থোরাসিক, থোরাসিক মানে বক্ষ এরিয়াতে, অর্থাৎ তোমার হচ্ছে বক্ষপিঞ্জর এরিয়াতে থাকে 12টা। লাম্বার থাকে 5টা, তারপর স্যাক্রাম থাকে একটা, ককিক্স থাকে একটা। স্যাক্রাম যেটা আছে সেটা হচ্ছে তোমার 5টা মিলে একটা, ককিক্স হচ্ছে কি 4টা মিলে একটা। এবং দেখো এখানে করটিকা, করটিকাতে কয়টা থাকবে, 8টা। মানে করটির ভিতরে, করটি মানে কি পুরো মুখমণ্ডল, মানে করটি মানে পুরো মাথা আর কি। তাহলে সেখানে করটিকা অর্থাৎ শুধুমাত্র খুলি, সেই খুলিতে থাকে 8টা। তারপরে মুখমণ্ডলে থাকে কয়টা, দেখো 14টা। তারপরে কর্ণাস্থি, কর্ণাস্থিতে থাকে 6টা। হাইওয়েড বোন থাকে কয়টা, একটা। এগুলো মনে রাখতে হবে। আর এখানে বক্ষ অস্থিচক্র পেক্টোরাল গার্ডলে কয়টা থাকবে, স্ক্যাপুলা থাকবে 2টা, ক্লাভিকল থাকবে 2টা। ক্লাভিকলের অপর নাম কিন্তু বিউটি বোন বলা হয়, বিউটি বোন বা কলার বোন। ক্লাভিকলের অপর নাম কি, কলার বোন, কলার বোন বা বিউটি বোনও বলা হয়। বিউটি বোন, কলার বোন বা বিউটি বোন। আচ্ছা, ঠিক আছে। এখানে বাহুর ক্ষেত্রে হচ্ছে আমাদের 7টা থাকে। 7টার ভিতরে হচ্ছে হিউমেরাস 2টা, রেডিয়াস 2টা, আলনা 2টা, কার্পাল 16টা, মেটাকার্পাল 10টা, ফ্যালাঞ্জেস 28টা। আর ইনোমিনেট বাহিব বোন কয়টা, 2টা। পায়ের ক্ষেত্রে ফিমার 2টা, প্যাটেলা 2টা, টিবিয়া 2টা, ফিবুলা 2টা। মানে এগুলোর সাথে কিন্তু এটা করেসপন্ডিং, হাতের সাথে পা এটা কিন্তু করেসপন্ডিং। আচ্ছা, টার্সাল শুধুমাত্র এখানে দেখো কার্পাল 16টা, এখানে টার্সাল হবে কয়টা, 14টা। মেটাটার্সাল সেম থাকবে, ফ্যালাঞ্জেসও সেম থাকবে। এটা ফুল ভালোভাবে মুখস্থ রাখতে হবে। এটা কি করতে হবে, ভালোভাবে মুখস্থ রাখতে হবে, ভালোভাবে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এখানে দেন নেক্সটে চলে গেলেই হচ্ছে দেখো করোটি যেটা আছে, করোটির ভিতরে বলছিলাম কয়টা, 29টা। এখন এই 29টার ভিতরে 8টা থাকে হচ্ছে করোটিকাতে,
এই যে করটিকা, দেখো করটির যে অংশ মস্তিষ্ককে আবৃত রাখে, বললাম খুলি, সে খুলি। এখানে 6 ধরনের মোট 8টা সুগঠিত চাপা শক্ত অস্থি নিয়ে গঠিত। এখানে দেখো এই যে করটিকা যেটা আছে বা খুলি, সেই খুলিতে অনেকগুলো সুচার থাকে। সুচার, সুচার মানে হচ্ছে এখানে কয়টা অস্থি থাকে বলছিলাম, মোট 8টা অস্থি থাকে। তো এই 8টা অস্থিগুলো একটা অপরটার সাথে তোমার হচ্ছে জয়েন্ট হিসেবে থাকে। এজন্য মাথার খুলিকে খোলা সহজ হয় এই সুচারের কারণে। সুচারের কারণে খোলা সহজ হয়, কারণ এই যে খাঁজ যেগুলো থাকে, একটার খাঁজ আর একটা খাঁজের সাথে লেগে থাকে, এগুলোকে বলা হচ্ছে কি সুচার সন্ধি বা সুচার জয়েন্ট। কয়েক ধরনের সুচার আছে, করোনাল সুচার, স্যাজিটাল সুচার এবং ল্যাম্বয়েড সুচার। করোনাল, স্যাজাইটাল এবং ল্যাম্বয়েড, ল্যাম্বয়েড সুচার, এই তিনটা মেইনলি সুচার আছে। আরেকটা তোমরা যদি মনে রাখতে চাও, মেটোপিক সুচার আছে একটা, মেটোপিক সুচার, মেটোপিক সুচার। ঠিক আছে, ঠিক আছে। দেন দেখো ফ্রন্টাল অস্থি, ফ্রন্টাল কয়টা থাকবে? ফ্রন্টাল মানে কি আমাদের হচ্ছে খুলির সামনের দিকের অংশ গঠন করে, এটা কয়টা? একটা। তারপরে ফ্রন্টাল, তারপর প্যারাইটাল, প্যারাইটাল হচ্ছে তুমি মনে রাখবা খুলির দুই পাশে, প্যারাইটাল, পেরিফেরাল, প্যারাইটাল থেকে পেরিফেরাল মানে দুই প্রান্তে। ঠিক আছে, তাহলে প্যারাইটাল হচ্ছে দুইটা। তারপরে হচ্ছে টেম্পোরাল, টেম্পোরাল কয়টা হবে? দুইটা। প্যারাইটালের নিচে থাকে টেম্পোরাল। অক্সিপিটাল একবার পিছনে, অক্সিপ পিছনে, তাহলে একটা থাকে এটা। তারপর স্ফেনয়েড অস্থি থাকে একটা, অর্থাৎ ফ্রন্টাল অস্থি এবং প্যারাইটাল অস্থির মাঝখানে থাকে এটা। আবার ফ্রন্টাল অস্থি স্ফেনয়েড অস্থির মাঝখানে থাকে এথময়েডাল, এথময়েড অস্থি। এটা একটু তোমার কি করতে হবে, মনে রাখতে হবে। দেখো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, মানুষের করটিতে দেখো কয়টা? আটটা, আটটা অস্থি আছে। মানে ও সরি, এটা হচ্ছে মুখমণ্ডলের ক্ষেত্রে, মুখমণ্ডলের ক্ষেত্রে 8 ধরনের প্রায় 14টা অস্থি আছে, 8 ধরনের প্রায় 14টা অস্থি আছে। ঠিক আছে, আর এগুলো তো দেখাইছিলাম, এগুলো কি করবা, মনে রাখবা তোমরা, তাই না? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখানে দেখো মুখমণ্ডলের অস্থির ক্ষেত্রে আমাদের যেটা পড়তে হবে, আচ্ছা এখানে একটা লাইন মনে হয় নাই। ও আচ্ছা আচ্ছা আছে, এই দেখো অক্সিপিটাল, অক্সিপিটালের নিচের দিকে ফোরামেন ম্যাগনাম, ফোরামেন অফ ম্যাগনাম, এটা একটা ছিদ্র থাকে। এই ছিদ্র পথে কি করে, মস্তিষ্ক সুষুম্না কাণ্ডের সাথে বা সুষুম্না কাণ্ডের সাথে কি করে, যুক্ত থাকে। মস্তিষ্ক সুষুম্না কাণ্ডের সাথে স্পাইনাল কর্ডের সাথে যুক্ত থাকে কিসের মাধ্যমে? এই যে ফোরামেন ম্যাগনাম নামক ছিদ্রের মাধ্যমে। এটা গুরুত্বপূর্ণ কিন্তু, ফোরামেন ম্যাগনাম। আচ্ছা দেখো মুখমণ্ডলের ক্ষেত্রে ম্যাগজিলা, ম্যাগজিলা কয়টা? দুইটা। ঊর্ধ্ব চোয়াল মানে ম্যাগজিলা, নিম্ন চোয়াল মানে মেন্ডিবল, কয়টা থাকবে? একটাই মেন্ডিবল, চোয়াল একটাই, ম্যাগজিলা হচ্ছে দুইটা। জাইগোমেটিক অস্থি হচ্ছে দুইটা। জাইগোমেটিক মানে কি, নাকের প্রতিপাশের নিচে, চক্ষুর নিচে, এই যে দুই পাশে দুইটা থাকবে, এটা হচ্ছে জাইগোমেটিক অস্থি। ন্যাসাল অস্থি, নাকের পিছনের দিকে থাকবে ন্যাসাল, দুইটা থাকবে। তারপর ল্যাক্রিমাল অস্থি, ল্যাক্রিমাল, ন্যাসো ল্যাক্রিমাল গঠন করে, অর্থাৎ ল্যাক্রিমাল থেকে কি হয়, ল্যাক্রিমাল গ্ল্যান্ড আছে, সেখান থেকে তোমার রস খরিত হয়, যার ফলে কি হয়, তোমার চোখটা ভেজা থাকে। এই যে দেখো দুইটা থাকে ল্যাক্রিমাল অস্থি, ন্যাসো ল্যাক্রিমাল নালীপথ গঠন করে। ইনফিরিয়র ন্যাসাল কোঙ্কা থাকে দুইটা। ভোমার, ভোমার থাকে একটা, এবং প্যালাটাইন অস্থি থাকে দুইটা, প্যালাটাইন অস্থি থাকে দুইটা। এটা এভাবে মনে রাখতে পারো যে মা মার জানালাই ভ্রমর পায়, মা মার জানালাই ভ্রমর পায়, ভ্রমর পায়, মা মার জানালায় ভ্রমর পায়। মাতে কি ম্যাক্সিলা ম্যান্ডিবল, তারপর জাইগোমেটিক, জা নাতে কি ন্যাসাল, তারপর জানা লাতে কি ল্যাক্রিমাল, লাই ইতে কি হবে ইনফিরিয়র ন্যাসাল কোঙ্কা, ভোমার, তারপর হচ্ছে পায়তে কি প্যালাটাইন, শেষ। আচ্ছা, এবং এখানে দেখো প্যালাটাইন অস্থি বলছিলাম কয়টা? দুইটা, তাই না? আর কানের ক্ষেত্রে তিনটা করে মোট 6টা অস্থি থাকে, অর্থাৎ ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস, এই তিনটা থাকে। এর ভিতরে স্টেপিস কি, স্টেপিস হচ্ছে সবচেয়ে ছোট অস্থি, সবচেয়ে ছোট অস্থি। আর সবচেয়ে বড় অস্থি কোনটা? ফিমার। সবচেয়ে ছোট অস্থি হলো স্টেপিস, স্টেপিস, এটা প, স্টেপিস। সবচেয়ে ছোট অস্থি হচ্ছে স্টেপিস এবং সবচেয়ে বড় অস্থি হচ্ছে কি, ফিমার। এটা মনে রাখতে হবে। ঠিক আছে,
দেখো মেরুদণ্ড বলতেছে অ্যাটলাস থেকে ককেক্স পর্যন্ত প্রলম্বিত সুষুম্না কাণ্ডকে ঘিরে এক সারি কশেরুকা নিয়ে কি করে তোমার মেরুদণ্ড গঠিত। কারণ অ্যাটলাস যে বলছিলাম প্রথম যেটা আছে স্পাইনাল কলামের প্রথম যে অস্থি তার নাম হচ্ছে অ্যাটলাস, তারপর এটা হচ্ছে অ্যাক্সিস, এবং C7 অর্থাৎ সার্ভাইকাল 7 যেটা আছে এটাকে বলা হয় সার্ভাইকাল প্রোমিনেন্স। আচ্ছা এরকম, তাহলে অ্যাটলাস থেকে একবার ককিক্স পর্যন্ত এই যে স্পাইনাল কলামটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এই যে মেরুদণ্ডকে শির দ্বারা স্পাইন বা স্পাইনাল কলাম নামে অভিহিত করা হয়। এখানে 33টা কি আছে অস্থিখণ্ড আছে, মোট 33টা অস্থিখণ্ড আছে স্পাইনাল কলামে, বুঝছো? স্পাইনাল কলামে কয়টা আছে? 33টা অস্থিখণ্ড। এখানে দেখো সেন্ট্রাম বা বডি, এটাকে বলা হয় ভার্টিব্রাল বডি, সেন্ট্রাম আছে। তো সেন্ট্রাম এটি কশেরুকার বৃহত্তম সম্মুখস্থ অংশ, অবশ্যই কশেরুকার বৃহত্তম সম্মুখস্থ অংশ, এটি দেখতে ডিম্বাকার রডের মতো, ঠিক আছে। কোমলাস্থি নির্মিত সিম্ফাইসিস বা আন্তঃকশেরুক চাকতি, এটা মনে রাখতে হবে। এটা কিভাবে গঠিত হয়? এটা হচ্ছে কোমলাস্থি নির্মিত সিম্ফাইসিস বা আন্তঃকশেরুকীয় চাকতি ইন্টারভার্টিব্রাল ডিস্কের মাধ্যমে গঠিত হয়। একটা আরেকটার সাথে ইন্টারভার্টিব্রাল ডিস্কের মাধ্যমে এর কানেক্টেড থাকে, বুঝছো? এই হলো বিষয়। আচ্ছা এখানে আর্চ যেটা আছে, আর্চ, আর্চ মানে হচ্ছে তোমার এই যে সেন্ট্রাম বা বডি, সে বডির বাদ দিয়ে যেটা অংশগুলো থাকে সেগুলো হচ্ছে কি রিং এর মতো যে অংশগুলো থাকে তাকে বলা হচ্ছে আর্চ। এই আর্চের ভিতরে বিভিন্ন অংশ আছে, দেখো পেডিকল, আর্চের ভিতরে পেডিকল আছে, পরের পেডিকল আছে, এই যে এই অংশগুলো পেডিকল। এটা তো ভালোভাবে বোঝা যাচ্ছে না? এটা হচ্ছে তোমার বডি, বডি। তারপরে এই যে দেখতেছো এটা হচ্ছে তোমার ট্রান্সভার্স প্রসেস, এটা হচ্ছে স্পাইনাস প্রসেস। আচ্ছা এই যে ট্রান্সভার্স প্রসেস এবং স্পাইনাস প্রসেস, এই যে মাঝখানে তুমি যে অংশটুকু দেখবা, এই যে মাঝখানে যে অংশটুকু, এই দেখো ট্রান্সভার্স প্রসেস স্পাইনাস প্রসেসের সাথে, এটাকে বলা হয় ল্যামিনা, এই যে এটা হচ্ছে ল্যামিনা। আর এই যে এদিকে থাকে কি পেডিকল, এই যে হচ্ছে এদিকে থাকে পেডিকল, অর্থাৎ বডির পরে, বুঝছো? দেখো পেডিকল কশেরুকা দেহের উভয় পার্শ্ব, পশ্চাৎ পার্শ্ব থেকে উত্থিত পিছনে বর্ধিত, বলছিলাম মানে বডির পরে অংশ থাকে কি পেডিকল। ট্রান্সভার্স প্রসেস উভয় থেকে পার্শ্ব থেকে হচ্ছে বের হয়, যেটা কিনা পেডিকল এবং ল্যামিনার মাঝখানে থাকে। এই যে বলছিলাম এটা হচ্ছে পেডিকল, যেটা কিনা বডির পরেই থাকে, এটা হচ্ছে পেডিকল। এখন এই যে বলছিলাম যে এটা হচ্ছে ল্যামিনা, যেটা কিনা এটা হচ্ছে স্পাইনাস প্রসেস, স্পাইনাস প্রসেস, স্পাইনাস প্রসেস। আর এটা হলো কি ট্রান্সভার্স প্রসেস, ট্রান্সভার্স, ট্রান্সভার্স প্রসেস। আচ্ছা আর এটা এই যে ট্রান্সভার্স প্রসেস এবং স্পাইনাস প্রসেস, এটার মাঝখানে যেটা আছে সেটা কি ল্যামিনা, ল্যামিনা। আর এই যে এটা দেখতেছো মানে হচ্ছে তোমার বডির পরেই, সেটা হচ্ছে কি পেডিকল। তাহলে এখন বুঝতেছো যে এই যে দেখো বডি এবং ট্রান্সভার্স প্রসেস, এটার মাঝখানে কি থাকবে? পেডিকল। এই যে দেখো পেডিকল কোথায় থাকে? পেডিকল হচ্ছে পিছনের দিকে, বলছে সমস্যা নাই। এখন ট্রান্সভার্স প্রসেস কই থাকে দেখি বলতো? এই যে ল্যামিনা এবং পেডিকলের মাঝখানে ট্রান্সভার্স প্রসেস না? এই যে দেখো পেডিকল এবং ল্যামিনার মাঝখানে উত্থিত পার্শ্বীয় প্রবর্ধন। আচ্ছা ল্যামিনা তাহলে কই থাকে? ল্যামিনা কোথায় থাকতেছে দেখো তো? এটা ট্রান্সভার্স প্রসেস আর স্পাইনাস প্রসেসের মাঝখানে না? এই যে দেখো ট্রান্সভার্স প্রসেস এবং স্পাইনাস প্রসেসের মাঝখানে চওড়া চাপা তির্যক ঢালু আকৃতির মতো অংশ। আর আর্টিকুলার প্রসেস, আর্টিকুলার প্রসেস হচ্ছে এই যে দেখো এর নিচে, নিচে হচ্ছে একটা মানে এটা তো উপরের দিকে দিছে তার মানে সমস্যা নেই, এই যে এগুলো দেখতেছো না, এগুলোকে বলা হচ্ছে আর্টিকুলার প্রসেস, আর্টিকুলার প্রসেস। উভয় পাশে ল্যামিনা ও পেডিকলের সংযোগস্থল থেকে, এই যে দেখো এটা কি ল্যামিনা এবং পেডিকলের সংযোগস্থল থেকে বের হইছে না? এটাকে বলা হচ্ছে আর্টিকুলার প্রসেস। এটা একটা আরেকটার সাথে কি করে কানেক্ট হয়, সুপেরিয়র আর্টিকুলার প্রসেস ইনফেরিয়র আর্টিকুলার প্রসেসের সাথে কানেক্ট থাকে, বুঝছো? ঠিক আছে। আর স্পাইনাস প্রসেস তো বুঝতেছো সম্মুখস্থ অংশ এটা, তাই না? দ্বিতীয় থেকে ষষ্ঠ সার্ভাইকাল কশেরুকার এই প্রসেস প্রান্তের দিকে দ্বিখণ্ডিত, এটা একটু মনে রাখতে হবে। দ্বিতীয় থেকে ষষ্ঠ সার্ভাইকাল কশেরুকার প্রসেস প্রান্তের দিকে দ্বিখণ্ডিত। এখন এই যে কশেরুকার ছিদ্রপথ নালী, দেখো পেডিকলের ঊর্ধ্ব, এটা তো পড়ো না? এই যে দেখো ইন্টারভার্টিব্রাল ফোরামেন বা নিউরাল ছিদ্র গঠন করে। পেডিকলের ঊর্ধ্ব ও নিম্ন পাশে যে খাস বা নচ থাকে, যে পেডিকলের দুই পাশে নচ থাকে, যে এখানে নচ থাকে না, এখানে একটা নচ থাকবে, একটা আরেকটার সাথে যখন কানেক্ট হয়ে যাবে না, তখন এই দিক থেকে একটা রাস্তা পাওয়া যাবে, এই থেকে একটা রাস্তা পাওয়া যাবে। তো এই রাস্তাকে বলা হচ্ছে ইন্টারভার্টিব্রাল ফোরামেন, যেটাতে কি হয় নিউরাল বা নিউরাল ছিদ্র, এর ভিতর দিয়ে সাধারণত এই যে দেখো সুষুম্না স্নায়ু, স্পাইনাল নার্ভ যায় এদিক দিয়ে, বুঝছো? স্পাইনাল নার্ভ, এটা মনে রাখতে হবে। একটা ধরো একটা হচ্ছে স্পাইনাল কর্ড, সরি একটা হচ্ছে তোমার এই যে ভার্টিব্রা আর একটা ভার্টিব্রার সাথে যখন কানেক্ট হবে, তখন এই যে পেডিকলের অংশ দিয়ে একটা ছিদ্র পাওয়া যাবে, এটা দেখালে ভালো হয়। যাই হোক এইটা হচ্ছে তোমার তখন একটা ছিদ্র পাওয়া যাবে, এই ছিদ্রের ভিতর দিয়ে যায় হচ্ছে তোমার স্পাইনাল নার্ভ, এটা মনে রাখতে হবে। এবং ধরো রক্তনালী এগুলো যায়, কিন্তু স্পাইনাল কর্ড যায় হচ্ছে যে এর ভিতর দিয়ে, যে দেখতেছো এই ফাঁকা জায়গা দেখতেছো না, এটার ভিতর দিয়ে। তাহলে দেখো
এখানে বলতেছে হ্যাঁ ঠিক আছে, কশেরুকার যে বড় ছিদ্রটি সামনে দেহ ও পিছনে এই যে বড় ছিদ্রটা, এতে ভার্টিব্রাল ফোরামেন বলা হচ্ছে এটাকে। এটাকে কি বলা হয়? ভার্টিব্রাল ফোরামেন। আর এইটা যেটা দেখছো এটা বলা হচ্ছে ইন্টারভার্টিব্রাল ফোরামেন। তো ভার্টিব্রাল ফোরামেন কি গঠন করে? ভার্টিব্রাল ক্যানাল গঠন করে যার ভিতরে স্পাইনাল কর্ড যায়, বুঝছো? এই যে দেখো মেনিনজেস সহ স্পাইনাল কর্ড, রক্তনালিকা সুরক্ষিত থাকে। ঠিক আছে, সার্ভাইকাল, সার্ভাইকাল কয়টা? 7টা। তারপরে হচ্ছে তোমার থোরাসিক 12টা, লাম্বার 5টা, বলছিলাম স্যাক্রাল হচ্ছে 5টা মিলে একটা, ককেজিয়াল হচ্ছে 4টা মিলে একটা। মেরুদণ্ডের কাজটা একটু রিডিং পড়বা, মাথাকে অবলম্বন দেয় এবং পিভটের মতো কাজ করে হচ্ছে মেরুদণ্ড। বক্ষপিঞ্জর বা থোরাসিক কেজ, এখানে আসো। বক্ষপিঞ্জর বা থোরাসিক কেজের ক্ষেত্রে দেখো মানুষের বক্ষপিঞ্জের একটি উরোফলক বা স্টার নাম আছে, এই যে স্টার নাম দেখতেছো, স্টার নামের এই যে অংশটা দেখতেছো এটার নাম হচ্ছে ম্যানুব্রিয়াম, এটা হলো ম্যানুব্রিয়াম। তারপরে এই যে পুরাটা অংশ, এই পুরাটা অংশকে বলা হচ্ছে বডি অফ স্টার নাম, এটা হলো ম্যানোব্রিয়াম, এটা হলো বডি অফ স্টার নাম। তারপর এই যে এটা দেখতেছো এটার নাম হচ্ছে জিফয়েড প্রসেস, এটার নাম হলো জিফয়েড প্রসেস। ঠিক আছে, তো এই যে বলা আছে বক্ষপিঞ্জরের সম্মুখ ভাগে হচ্ছে তোমার চ্যাপ্টা অংশ অস্থিটির নাম কি? স্টারনাম। এটা হচ্ছে চ্যাপ্টা অস্থি, চ্যাপ্টা অস্থি হচ্ছে কি? স্টারনাম। কারণ প্রথমে থাকে কি উপরের দিকে ম্যানোব্রিয়াম, ম্যানোব্রিয়াম যেটা আছে এটা ত্রিকোণাকার হয়, এরকম হয়, মানে কারেক্টলি তো এরকম না, এই যে এইরকম হয় ম্যানোব্রিয়াম, বুঝছো? এটা আসলে ত্রিকোণাকার হয়, এটা একটু মনে রাখবা, ত্রিকোণাকার অংশ। এর সাথে বক্ষ অস্থি, এই যে এটার সাথে সাধারণত ক্লাভিকল এবং ফার্স্ট রিব যুক্ত থাকে। এর সাথে এই যে দেখো প্রথম পরশুকা সন্ধি, ফার্স্ট রিব এবং হচ্ছে তোমার ফার্স্ট রিব, রিব মানে হচ্ছে পরশুকা, ফার্স্ট রিব এবং ক্লাভিকল যুক্ত থাকে, বুঝছো? ক্লাভিকল যুক্ত থাকে। আর তারপরে যে দেহ দেখো বডি অফ স্টারনাম, বডি অফ স্টারনাম কি? মাঝের লম্বা চ্যাপ্টা ও শক্ত অংশ। এর সাথে দ্বিতীয় থেকে সপ্তম পরশুকা যুক্ত থাকে, সেকেন্ড থেকে সেভেন, এই যে দ্বিতীয় থেকে সপ্তম পরশুকা যুক্ত থাকে, এটা মনে রাখতে হবে। জিফয়েড প্রসেস, এই যে এটা দেখতেছো এটা হচ্ছে জিফয়েড প্রসেস। প্রথম দিকে এটি তরুণাস্থি নির্মিত হলেও পরবর্তীতে এটি কিসে পরিণত হয়? অস্থিতে পরিণত হয়। ঠিক আছে, তারপরে দেখো পরশুকা, পরশুকা মানে কি? রিব। এই যে রিব গুলো কি হয়? চ্যাপ্টা হয়, লম্বা এবং বাঁকানো অস্থি। এই যে রিবের বিভিন্ন অংশ আছে, রিবের হচ্ছে বিভিন্ন অংশ আছে, এই যে দেখতেছো এটা পুরাটা একটা রিব। এটা এই যে এটা দেখতেছো এটা হচ্ছে তোমার লাগছে হচ্ছে তোমার ইয়ের সাথে, স্টারনামের সাথে, অথবা হচ্ছে তোমার থোরাসিক কেজের সাথে। আর এই যে পিছনে দেখতেছো এটা হচ্ছে তোমার ভার্টিব্রাল কলামের সাথে লাগছে। তো এখানে প্রথমে যে অংশটা থাকবে, এই যে এটা দেখতেছো একটা রিবের প্রথমে যে মস্তক থাকবে সেটাকে বলা হয় ক্যাপিচুলাম, এটা মস্তক অংশ বা ক্যাপিচুলাম। এটা সাধারণত বডি বা সেন্ট্রামের সাথে যুক্ত থাকে, কশেরুকার সেন্ট্রামের সাথে যুক্ত থাকে। আচ্ছা, তারপরে দেখতেছো এই যে এখানে একটা বাঁকানো অংশ দেখতে পারবা, এটা হচ্ছে টিউবার কল। মস্তকের পরে সাধারণত টিউবার কল থাকে, এটা ক্ষুদ্র উদ্গত অংশ। এই টিউবার কল যেটা আছে, এই টিউবার কলের সাথে তোমার এই যে বডি দেখতেছো, এই বডির সরি এই যে তোমার হচ্ছে ভার্টিব্রা দেখতেছো, এই ভার্টিব্রা দেখো ট্রান্সভার্স ওসিস যুক্ত আছে, বুঝছো? তার মানে এখানে প্রথমে থাকতেছে মস্তক, তারপরে থাকে বাঁকানো একটা অংশ যার নাম টিউবার কল। এই টিউবার কলের সাথে দেখো এই যে আমাদের যে ভার্টিব্রা, সেই ভার্টিব্রা ট্রান্সভার্স প্রসেস যুক্ত থাকে, বুঝছো? ঠিক আছে, তারপরে অ্যাঙ্গেল দেখো, এই যে এটার পরে যে অ্যাঙ্গেল থাকে, অ্যাঙ্গেল হচ্ছে তোমার যে বাঁকানো অংশ, এই যে বেঁকে সামনের দিকে যায় এটা হচ্ছে অ্যাঙ্গেল। শ্যাফট, শ্যাফট মানে এই যে দেখো আরো বেঁকে আসছে, পশুকার যে লম্বা অংশ সম্মুখ দিকে অবস্থান করে এটা হচ্ছে শ্যাফট। কোস্টাল কার্টিলেজ, এই যে দেখো কোস্টাল কার্টিলেজ, কোস্টাল কার্টিলেজ হচ্ছে সে অংশ যেটার মাধ্যমে সাধারণত পরশুকা স্টার নামের সাথে যুক্ত হয়, অর্থাৎ রিব স্টার নামের মাধ্যমে যুক্ত হয়, যেটার মাধ্যমে তাকে বলা হচ্ছে কোস্টাল কার্টিলেজ। এটা কি? অবশ্যই তরুণাস্থিময়, বুঝছো? আচ্ছা, এখন পরশুকা যেটা আছে সেটা পরশুকা, তিন ধরনের পরশুকা আছে। একটা হচ্ছে তোমার প্রকৃত পরশুকা, অপ্রকৃত পরশুকা অর্থাৎ ট্রু রিবস। তারপরে হচ্ছে তোমার ট্রু রিবস বা প্রকৃত পরশুকা, সাধারণত 7 জোড়া, প্রথম 7 জোড়াকে বলা হয় ট্রু রিবস বা প্রকৃত পরশুকা। কারণ এটা তোমার হচ্ছে নির্গত হবে হচ্ছে তোমার ইয়ে থেকে, স্পাইনাল কর্ড, সরি সে তোমার ভার্টিব্রা থেকে, এবং এটা সে যুক্ত হবে হচ্ছে তোমার কোস্টাল কার্টিলেজের সাথে, বুঝছো? এগুলোকে বলা হয় প্রকৃত পরশুকা। এবং অপর ক্ষেত্রে ধরো 8, 9 এবং 10th পেয়ার যেগুলো আছে জোড়া, এই তিন জোড়ার ক্ষেত্রে দেখা যাবে এগুলো একটা কোস্টাল মার্জিন তৈরি করে, অর্থাৎ এগুলো হচ্ছে তোমার দশম জোড়া পশুকার সাথে যে যুক্ত হয়। এই যে দেখো দশম জোড়া পশুকার সাথে যে যুক্ত হয়, কোস্টাল মার্জিন তৈরি করে, একটা মার্জিন তৈরি করে এরা। আবার দেখো ভাসমান পশুকা, ভাসমান পশুকা বা এটাকে বলা হয় ফ্লোটিং রিবস। এই ফ্লোটিং রিবস গুলো থাকে 2 জোড়া, 11 এবং 12 জোড়া, যেগুলো সাধারণত তোমার স্টারনামের সাথে লাগবেই না, বুঝছো? বক্ষদেশীয় কশেরুকা মানে যে কশেরুকা গুলো হচ্ছে তোমার থোরাসিক রিজিয়নে থাকে, অর্থাৎ বক্ষ, আমাদের এই যে বুকের রিজিয়নে থাকে, তাকে বলা হচ্ছে কি? বক্ষদেশীয় কশেরুকা।
এই বক্ষদেশীয় কশেরুকা পশুকে আটকানোর জন্য তো কয় ধরনের ফ্যাসেট আছে? 3 ধরনের ফ্যাসেট আছে। বক্ষপিঞ্জরের কাজটা একটু রিডিং করবা তাহলেই হচ্ছে। ঠিক আছে, এখন এই যে দেখো উপাঙ্গীয় কঙ্কাল। উপাঙ্গীয় কঙ্কাল অর্থাৎ উপাঙ্গীয় কঙ্কালের ক্ষেত্রে দেখো বক্ষ অস্থিচক্র বা ঊর্ধ্ববাহু নিয়ে ঊর্ধ্বাঙ্গ গঠিত উপরের দিকে, যাকে বলা হচ্ছে সুপিরিয়র এক্সট্রিমিটি। এখানে দেহের উভয় পাশের 32টি করে মোট 64টা অস্থি ঊর্ধ্বাঙ্গের অন্তর্গত। ঊর্ধ্বাঙ্গের অন্তর্গত মোট কয়টা? 64টা অস্থি, অর্থাৎ উপরের দিকের মোট 32টা করে 64টা। এখন প্রথমেই আসবে দেখো পেক্টোরাল গার্ডল বা বক্ষ অস্থিচক্র। বক্ষ অস্থিচক্র এই যে একটা হচ্ছে স্ক্যাপুলা, স্ক্যাপুলা এটা হচ্ছে স্ক্যাপুলা। এখন এই স্ক্যাপুলা দুইটা থাকবে এবং তোমার হচ্ছে দুইটা ক্লাভিকল থাকবে। এটা মিলে কি গঠিত হবে? তোমার বক্ষ অস্থিচক্র বা পেক্টোরাল গার্ডল। এখন দেখো এই যে ক্লাভিকল, ক্লাভিকল দেখতে ইটালিক এফ একটা বাঁকার মতো অংশ, এফ আকৃতির মতো। তাহলে এটা আসতে পারে যে নিচের কোন অস্থিতি দেখতে এফ এর মতো, তাই না? এটা কি হবে? ক্লাভিকল, তাই না? এটি একটি দেহ এবং দুটি প্রান্ত, হ্যাঁ স্টার্নাল হেড থাকে এবং হচ্ছে তোমার অ্যাক্রোমিয়াল হেড থাকে, বুঝছো? অ্যাক্রোমিয়াল প্রসেস এবং স্টার্নাল হেড থাকে। এই যে দেখো স্ক্যাপুলা, স্ক্যাপুলা দেখতে চাপা এবং ত্রিকোণা অস্থি। এর সম্মুখ একটা অংশ কোস্টাল তল, হ্যাঁ এই যে সামনের দিকের অংশ দেখতেছো, আর এটা তো কিন্তু পিছনের দিকে অংশ দেখতেছো, এটা হলো পিছনের দিকের তল, বুঝছো? সামনের দিকের অর্থাৎ এই যে তোমার হচ্ছে স্ক্যাপুলার যে সামনের দিকের অংশ থাকবে সেটাকে বলা হচ্ছে কোস্টাল তল বা কোস্টাল সারফেস, বুঝছো? একটি পশ্চাৎ তল, এই যে এটা হচ্ছে তোমার পিছনের দিকের তল, বুঝছো? ডরসাল সারফেস। সামনের দিকে হচ্ছে কোস্টাল সারফেস, এটা হচ্ছে ডরসাল সারফেস। এই পুরোটা হলো ডরসাল সারফেস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন বলতেছে অ্যাক্রোমিয়াল প্রসেস থাকে। এই যে পুরোটা দেখতেছো, এই পুরোটা হলো অ্যাক্রোমিয়ান প্রসেস। এই যে পুরোটা কি? অ্যাক্রোমিয়ান প্রসেস। আচ্ছা, এবং একটা গ্লেনয়েড ক্যাভিটি, এই যে এটা দেখতেছো না, এটা হচ্ছে গ্লেনয়েড ক্যাভিটি। এই যে এখানে থাকে হচ্ছে গ্লেনয়েড ক্যাভিটি, মানে এই যে অ্যাক্রোমিয়ান প্রসেসের পিছনের দিকে এরকম একটা বড় ইয়ে থাকে, গহ্বর থাকে। এর নাম হচ্ছে গ্লেনয়েড ক্যাভিটি বা গ্লেনয়েড গহ্বর। এর সাথে সাধারণত কি হয়, তোমার যে শোল্ডার জয়েন্ট গঠন হয়। শোল্ডার জয়েন্ট বলতে হিউমারাস যেটা আছে, হিউমারাসের হেড অর্থাৎ হেড অফ দ্য হিউমারাস, এই হেড অফ দ্য হিউমারাস কি করে? এই যে গ্লেনয়েড ক্যাভিটির সাথে অ্যাটাচ থাকে, বুঝছো? এই যে দেখো গ্লেনয়েড গহ্বরে হিউমারাসের মস্তক আটকানো থাকে, হেড অফ দ্য হিউমারাস এই যে গ্লেনয়েড ক্যাভিটিতে আটকানো থাকে। পশ্চাৎতলে স্ক্যাপুলার কাটা থাকে, যা স্ক্যাপুলার পশ্চাৎতলকে সুপ্রাস্পাইনাস এবং ইনফ্রাস্পাইনাসে বিভক্ত করে। এই কাটার কথা বলতেছে, বুঝছো? এই যে উপরের অংশ দেখতেছো এটা হচ্ছে সুপ্রাস্পাইনাস, আর এটা নিচে অংশটা কি? এটা হলো ইনফ্রাস্পাইনাস, বুঝছো? আর এটা হলো কি? স্ক্যাপুলার কাটা। এখন দেখো ঊর্ধ্ববাহু বা অগ্রপদের অস্থি। প্রথমে আছে হিউমারাস, এই যে এটা হলো হিউমারাস, এখান থেকে এখান পর্যন্ত এটা হলো হিউমারাস। বলতেছে ঊর্ধ্ববাহুর প্রথম অস্থিকে বলা হচ্ছে হিউমারাস। এটি লম্বা নলাকার হাড়ে গঠিত মসৃণ, এগুলো পড়তে হবে না। তাছাড়া এখানে কি কি আছে দেখো, ছোট ও বড়, গ্রেটার এন্ড লেসার টিউবারকল আছে এখানে, বুঝছো? এই যে হিউমারাস দেখতেছো, এখানে একটা বড় একটা টিউবারকল থাকে, একটা ছোট একটা টিউবারকল থাকে, একটা হচ্ছে গ্রেটার টিউবারকল আর একটা হলো লেসার টিউবারকল। এর মাঝখানে তোমার থাকে অ্যানাটমিক্যাল গ্রিবা বা অ্যানাটমিক্যাল নেক। অ্যানাটমিক্যাল নেক নামে কি থাকে? একটা খাঁজ থাকে। টিউবারকলের নিচে যে সরু অংশ হিউমারাসের মূল দেহ গঠন করে তাকে বলা হচ্ছে সার্জিক্যাল নেক বা সার্জিক্যাল গ্রিবা। তোমার ধরো দুর্ঘটনা হওয়া মাত্রই সাধারণত এই হিউমারাসের সার্জিক্যাল নেক যেটা আছে এটা ফ্র্যাকচার, বুঝছো? সার্জিক্যাল নেক ফ্র্যাকচার হয়, ঠিক আছে। এবং এখানে দেখো পিছনের দিকে তোমার খসখসে একটা রিজ আছে যার নাম হচ্ছে ডেল্টয়েড টিউবারোসিটি বা ডেল্টয়েড রিজ আছে, বুঝছো? ডেল্টয়েড রিজ দেহের কিনারা নিম্ন প্রান্তে এসে এপিকন্ডাইল গঠন করে। এপিকন্ডাইল নিচে কন্ডাইল থাকে যা ক্যাপিসুলাম ও ট্রক্লিয়ায় বিভক্ত, বুঝছো? এই যে এখানে নিচের দিকে থাকে, নিচের দিকে এই যে এটা দেখতেছো এটা হচ্ছে ক্যাপিচুলাম, আর এখানে থাকে হচ্ছে ট্রক্লিয়া, যেটা কিনা তোমার এই যে আলনা দেখতেছো এই আলনা ট্রক্লিয়ার নচের সাথে লেগে থাকে। রেডিয়াস ও আলনা দেখো, ঊর্ধ্ববাহুর মধ্যবর্তী অংশ দুটি লম্বা নলাকার, ঠিক আছে, আলনা ও রেডিয়াস। এর ঊর্ধ্ব প্রান্তে করোনার, এগুলো থেকে কিন্তু খুব একটা বেশি কোশ্চেন আসে না, বুঝছো? এগুলো থেকে খুব একটা বেশি কোশ্চেন আসবে না, যেটা আসবে সেটা বলে দিব। এই যে ক্লাভিকল এফ আকৃতির মতো দেখতে, স্ক্যাপুলা কেমন, জাস্ট খালি ধরো সুপারফিশিয়াল যেগুলো আছে সেগুলো কোশ্চেন আসে, বুঝছো? ঠিক আছে, এখানে তাহলে কি দাঁড়াচ্ছে যে আলনা ও রেডিয়াস। আলনা ক্ষেত্রে এর ঊর্ধ্ব প্রান্তে কি থাকে? করোনয়েড প্রসেস এবং ওলেক্রনন প্রসেস, এবং নিচে থাকে এই যে দেখো ট্রক্লিয়ার নচ থাকে। তো এই ট্রক্লিয়ার নচের সাথে কি হয়? এই যে ট্রক্লিয়াটা অ্যাটাচ করে, বুঝছো? এবং একটা টিউবারোসিটি থাকে, ঠিক আছে, এগুলো পড়তে হবে না। কার্পাল অস্থি, এটাও খুব গুরুত্বপূর্ণ। কার্পাল অস্থি দুই সারিতে মোট 8টি কার্পাল
হচ্ছে তোমার অস্থি থাকে, 8টা কার্পাল অস্থি থাকে। একটা হচ্ছে তোমার প্রক্সিমাল রোতে, আর একটা হচ্ছে ডিস্টাল রোতে। প্রক্সিমাল রোতে কি কি থাকবে? স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকোয়েট্রাল, পিসিফর্ম, এই 4টা থাকবে প্রক্সিমাল রোতে। স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকোয়েট্রাল, পিসিফর্ম, এটা হচ্ছে তোমার হচ্ছে ইয়ের দিকে, মানে প্রক্সিমাল রোতে অর্থাৎ গোড়ার দিকে। আর একটা প্রান্তের দিকে বা ডিস্টাল রোতে থাকবে ট্রাপিজিয়াম, ট্রাপাজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। এভাবে মনে রাখবা, স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকোয়েট্রাল, পিসিফর্ম, এটা প্রক্সিমাল রোতে। তবে ডিস্টাল রোতে কি থাকবে, অর্থাৎ পরের রোতে কি থাকবে? এটা হচ্ছে ট্রাপিজিয়াম, ট্রাপাজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। বুঝছো? এটা মনে রাখবা। ঠিক আছে, তাহলে কার্পাল অস্থি গেল। তারপরে মেটাকার্পাল অস্থি হচ্ছে 5টা। মেটাকার্পাল অস্থি হচ্ছে 5টা। এগুলো এই যে কার্পাল অস্থি হচ্ছে তোমার এই যে দেখো, তোমার এই যে রেডিয়াস এবং আলনা, এই রেডিয়াস আলনা শেষ হওয়ার পরেই তোমার যে কবজি, কবজি যেটা দেখতেছো, এই কবজির অংশটা, অর্থাৎ এই যে হাতের যে হচ্ছে প্রান্তের অংশ কবজি, এই কবজিতে তোমার থাকে 8টা অস্থি। মানে কবজি পার হলে দেখবা 5টা তোমার হচ্ছে বড় বড় অস্থি থাকে, সেগুলো কি কি বলা হচ্ছে? মেটাকার্পাল। বুঝছো? আর তারপরে তোমার এই যে আঙ্গুলের যেগুলো হচ্ছে তোমার অস্থিগুলো থাকে, তাকে বলা হচ্ছে ফ্যালাঞ্জেস। বুঝছো? এখানে বৃদ্ধাঙ্গুলে 2টা, হ্যাঁ বৃদ্ধাঙ্গুলে দেখবা যে 2টা থাকে শুধুমাত্র, আর অন্য আঙ্গুলগুলোতে 3টি করে ফ্যালাঞ্জেস থাকে। এটা মনে রাখতে হবে। নিম্নাঙ্গের অস্থিসমূহ দেখো, এটি ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস নিয়ে গঠিত। নিম্নাঙ্গের অস্থি অর্থাৎ শ্রোণী অস্থি চক্র বা পেলভিক গার্ডল 3টা অংশ নিয়ে গঠিত। একটা হলো ইলিয়াম, ইস্টিয়াম এবং পিউবিস। এরা কি করে? নিতম্বাস্থি বা হচ্ছে তোমার হিপ বোন গঠন করে। ঠিক আছে, ইলিয়াম দেহ ডানায় বিভক্ত, এখান থেকে পড়বা পিউবিস 2টি শাখায় বিভক্ত, এটা পড়লা। তারপর এই যে এটা গুরুত্বপূর্ণ দেখো, অ্যাসিটাবুলাম নামে একটা অগভীর অংশ আছে পিউবিসের সংযোগস্থলে। ইলিয়াম, ইস্টিয়াম ও পিউবিসের সংযোগস্থলে অ্যাসিটাবুলাম নামে একটা অগভীর অংশ আছে। এতে ফিমারের মস্তক আটকানো থাকে। এতে কি থাকে? ফিমারের মস্তক আটকানো থাকে। আচ্ছা, এখন তোমাদের পড়ার বিষয় হচ্ছে পুরুষ এবং মহিলার শ্রোণীচক্রের পার্থক্য। এটা খ নাম্বারেও আসবে, আবার এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। এমসিকিউর জন্য কি হয়? গুরুত্বপূর্ণ। এই দেখো স্যাক্রাম, পুরুষের ক্ষেত্রে স্যাক্রাম হয় সরু, আর মহিলার ক্ষেত্রে হয় খাটো, প্রশস্ত এবং চ্যাপ্টা। তারপর পিউবিক সিম্ফাইসিস, এটা হয় অগভীর, আর মহিলাদের ক্ষেত্রে হয় এটা গভীরতম। বুঝছো? আবার ইলিয়াম ও ইলিয়ামের মধ্যে পার্থক্য, একটা হলো ডিওডেনাম জেজোনাম ইলিয়াম, তাই না? আর একটা হলো ইলিয়াম, অর্থাৎ আমাদের কি অস্থি। তারপরে দেখো নিম্ন বাহু বা পশ্চাৎ পদের অস্থি। নিম্ন বাহুর প্রথম অস্থিকে কি বলা হচ্ছে? ফিমার। মানবদের সবচেয়ে দীর্ঘ অস্থির নাম কি? ফিমার। ফিমারের প্রান্তে কি থাকে? ফিমারের প্রান্তে হচ্ছে হাঁটুর মালুই আমরা বলি, তাই না? হাঁটুর মালুই, এটা হচ্ছে প্যাটেলা। প্যাটেলা, প্যাটেলাকে কি বলা হচ্ছে? হাঁটুর মালুই, এই প্যাটেলা থাকে। এখন এই যে প্যাটেলা যেটা দেখতেছো, এটাকে বলা হয় সিসাময়েড বোন। প্যাটেলা কি? সিসাময়েড বোন, খুবই গুরুত্বপূর্ণ সিসাময়েড বোন। বুঝছো? সিসাময়েড বোন সাধারণত কেন গুরুত্বপূর্ণ? এটা হচ্ছে তোমার আহ টেন্ডন থেকে অ্যারাইজ করে। বুঝছো? এটা টেন্ডন থেকে অ্যারাইজ করে। এই যে দেখো, সিসাময়েড বোন কই থেকে অ্যারাইজ করে? টেন্ডন থেকে অ্যারাইজ করে, অর্থাৎ মাসল অরিজিন থেকে অ্যারাইজ করে এটা। বুঝছো? এগুলো বিষয়। সিসাময়েড বোনটা খুবই গুরুত্বপূর্ণ। প্যাটেলা তার মানে কি? একটা সিসাময়েড বোন। ঠিক আছে, টিবিয়া ফিবুলা একটু দেখবা, টিউবারসিটি বহন করে। মেলিওসাস ফিবুলা দেখতে কেমন? দীর্ঘ যষ্ঠির মতো। দীর্ঘ যষ্ঠির মতো বোন কোনটা? ফিবুলা, তাই না? আচ্ছা, এই যে দেখো 5 ধরনের মোট 60টি টার্সাস 3 সারিতে সজ্জিত থাকে। এই টার্সাস গুলো একটু মনে রাখতে হবে। টার্সাস অস্থি গুলো, টার্সাস গুলো কি হয়? ট্যালাস, ক্যানকেনিয়াস, কিউবয়েড, নেভিকুলার এবং 3টা কুনিফর্ম। ক্যালাস, ক্যানকেনিয়াস, কিউবয়েড এবং নেভিকুলার, আর 3টা কি? কুনিফর্ম। এটা মনে রাখতে হবে। মেটাটার্সাল কয়টা? 5টা থাকে। ফ্যালাঞ্জেস কয়টা থাকবে? 14টা। এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এখান থেকে তোমাদের আসে সিকিউ আসে। বুঝছো? সিকিউ। আর হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে তোমাদের যেগুলো আসবে সেটা বলে দিচ্ছি। দেখো, অস্থি যেটা আছে সেই অস্থির আবরণকে বলা হচ্ছে পেরিঅস্টিয়াম। আচ্ছা, এখানে জৈব পদার্থ থাকে 40%, অজৈব পদার্থ বা অস্থিকোষে অস্থিকোষ থাকে কত? 60%। ঠিক আছে, অজৈব পদার্থের ভিতরে কি কি থাকে এগুলো তেমন গুরুত্বপূর্ণ না, জাস্ট মনে রাখবা ক্যালসিয়াম ফসফেটটা কত থাকে। ক্যালসিয়াম ফসফেট থাকে কত? 85.62%। এটা গুরুত্বপূর্ণ। দেখো, মাতৃকায় কয় ধরনের অস্থিকোষ ছড়ানো থাকে? তোমার অস্থির মাতৃকায় 4 ধরনের অস্থিকোষ ছড়ানো থাকে। একটা হচ্ছে অস্টিওপ্রোজেনিটর, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এবং অস্টিওসাইট। অস্টিওপ্রোজেনিটর, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এবং কি? অস্টিওসাইট। অস্থির প্রকারভেদ, 2 ধরনের অস্থি আছে। একটা হচ্ছে কম্প্যাক্ট বোন, আর একটা হচ্ছে স্পঞ্জি বোন, অর্থাৎ নিরেট অস্থি, আর একটা কি? স্পঞ্জি অস্থি। নিরেট অস্থি বা কম্প্যাক্ট বোন, আর একটা কি? স্পঞ্জি অস্থি বা স্পঞ্জি বোন। ঠিক আছে, দেখো মানব দেহের কঙ্কালতন্ত্রে মোট ওজনের প্রায় 80% অস্থি হচ্ছে কি? নিরেট অস্থি।
এবং এগুলো হচ্ছে কতগুলো স্তরে, অর্থাৎ 5 থেকে 15টা স্তরে কি থাকে, সাজানো থাকে। স্তরগুলোকে বলা হচ্ছে ল্যামিলি। ঠিক আছে, কেন্দ্রীয় নালীটাকে বলা হচ্ছে হ্যাভারশিয়ান নালী। এগুলো একটু রিডিং করবা। হ্যাভারশিয়ান নালীটা গুরুত্বপূর্ণ। এবং এই যে হ্যাভারশিয়ান নালীর ভিতরে, ক্লোপটন হ্যাভারসের নাম অনুসারে রাখছে হ্যাভারশিয়ান নালী। এই হ্যাভারশিয়ান নালীর ভিতরে ছোট ছোট তোমার এগুলো ল্যামেলায় বিভক্ত থাকে, যার নাম হচ্ছে ল্যাকুনা। আবার অনেকগুলো ল্যাকুনা মিলে কি করে গঠন করে, তোমার ক্যানালিগুলি গঠন করে। বুঝছো? এগুলো একটু মনে রাখবা। তারপরে ক্যানালিগুলো গঠন করার পর হ্যাভারশিয়ান নালীগুলো আড়াআড়ি যুক্ত থাকে, একটা নালী গঠন করে হ্যাভারশিয়ান নালী, তার নাম হচ্ছে হকম্যানস ক্যানাল। অস্থির কেন্দ্রে তোমার যে গহ্বর থাকে তার নাম হচ্ছে মজ্জা গহ্বর। গহ্বরটি লাল ও হলুদ মজ্জায় পূর্ণ থাকে। ঠিক আছে। স্পঞ্জি অস্থিটা গুরুত্বপূর্ণ। দেখো মৌচাকের মতো অস্থি থাকে বলে, মৌচাকের মতো থাকে বলে এই স্পঞ্জি অস্থি গুলোকে বলা হয় কি, ক্যালকেনিয়াস, সরি ক্যান্সেলাস। ক্যান্সেলাস বা ট্রাবেকুলার অস্থি। ক্যান্সেলাস বা ট্রাবেকুলার অস্থি। দেহের মোট ওজনের 80% থাকে হচ্ছে কম্প্যাক্ট, আর একটা 20% থাকে হচ্ছে স্পঞ্জি। ঠিক আছে। শিশুদের প্রায় সকল অস্থি কি হয়, স্পঞ্জি প্রকৃতির। সকল অস্থি কি হয়, স্পঞ্জি প্রকৃতির। তাছাড়া স্পঞ্জি অস্থি হচ্ছে তোমার স্তন্যপায়ীদের করটিকা, তারপর হচ্ছে চ্যাপ্টাহাড়, বৃহৎ অস্থির প্রান্তভাগ, পাখিদের অস্থি কি হয়, তোমার স্পঞ্জি অস্থি হয়ে থাকে। লম্বা অস্থি, লম্বা অস্থি বলতে বোঝাচ্ছে কি হবে, লম্বা হবে। ফিউমারাস হিমার, আহ হিউমারাস ফিমার। তারপর হচ্ছে তোমার আছে খাটো অস্থি। খাটো অস্থি কি হবে, ছোট হবে, তাই না, করতল ও পদতলের অস্থি। তারপর চাপা অস্থি, চাপা অস্থি হচ্ছে তোমার হচ্ছে স্ক্যাপুলা, তারপর স্টার্নাম, চ্যাপ্টা যেগুলো, বুঝছো, চ্যাপ্টা, সেগুলো কি তোমার চাপা অস্থি। পশুকাও কিন্তু কি হয়, তোমার চাপা অস্থি। অনিয়ত অস্থি, এটা গুরুত্বপূর্ণ। অনিয়ত বা ইরিগুলার বোন হচ্ছে তোমার কশেরুকা বা ভার্টিব্রা। ভার্টিব্রা বা কশেরুকা হচ্ছে কি, ইরিগুলার বোন। বায়ুপূর্ণ অস্থি বা নিউমেটিক বোন হচ্ছে ম্যাক্সিলা, এটা গুরুত্বপূর্ণ। ম্যাক্সিলা, ম্যাক্সিলা হচ্ছে কি, তোমার বায়ুপূর্ণ অস্থি। ঠিক আছে। নিরেট অস্থি এবং স্পঞ্জ অস্থির মধ্যে একটু পার্থক্যটা দেখবা। অস্থির কাজ কি হয় সেগুলো একটু দেখবা। দেহের কাঠামো গঠন, নমনীয়তা, ভার বহন, চলন। আর শারীরবৃত্তীয় কাজের ভিতরে রক্তকণিকা উৎপাদন। লোহিত মজ্জার হিমোসাইটোব্লাস্ট কোষ থেকে উৎপন্ন মেগাক্যারিওসাইট থেকে কি তৈরি হয়, অনুচক্রিকা তৈরি হয়। অনুচক্রিকা কই থেকে তৈরি হবে, মেগাক্যারিওসাইট থেকে। গুরুত্বপূর্ণ আছে। দেহের প্রায় 97% ক্যালসিয়ামে কই জমা থাকে, অস্থিতে জমা থাকে। রেডিকুলার অ্যান্ডোথেলিয়ান তন্ত্র বলছিলাম রোগ প্রতিরোধ করে। অস্থিকোষ থেকে অস্টিওক্যালসিন নামক হরমোন ক্ষরিত হয়, যা কি করে, তোমার রক্তে গ্লুকোজ ও চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে। কোনটা, অস্টিওক্যালসিন হরমোন। তরুণাস্থি, তরুণাস্থির তোমার হচ্ছে পেরিকন্ড্রিয়াম হচ্ছে এর আবরণ। পেরিকন্ড্রিয়াম, এই যে পেরিকন্ড্রিয়াম হচ্ছে এর আবরণ। কোলাজেন তন্তু থাকে। তারপর হচ্ছে তোমার অস্থিকোষে থাকে কোষগুলো হচ্ছে কন্ড্রোব্লাস্ট, কন্ড্রোসাইট, তাই না। এবং ম্যাট্রিক্স যেটা আছে সেই ম্যাট্রিক্স হচ্ছে কন্ড্রিন নামক ম্যাট্রিক্স থাকে, তাই না। তরুণাস্থির কাজগুলো একটু দেখবা। খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, দেখো এই ফাইব্রোকার্টিলেজ দেহের সবচেয়ে শক্তিশালী ও দৃঢ় তরুণাস্থি। দেহের সবচেয়ে শক্তিশালী ও দৃঢ় তরুণাস্থির নাম কি, কি হবে এটা, ফাইব্রোকার্টিলেজ, এমসিকিউ আসবে। তরুণাস্থিতে লুব্রিসিন গ্লাইকোপ্রোটিন থাকে, যা জৈব লুব্রিকেটর হিসেবে কাজ করে। দেখো তরুণাস্থির প্রকার ভেদ। তরুণাস্থি কয় প্রকার, 4 প্রকার। একটা হচ্ছে হায়ালিন, ইলাস্টিক, হোয়াইট ফাইব্রাস এবং ক্যালসিফাইড। আচ্ছা, হায়ালিন তরুণাস্থির উদাহরণগুলো তোমার পড়তে হবে। হায়ালিন, হায়ালিন বা স্বচ্ছ, এগুলোর উদাহরণ কি হয়, এই যে দেখো তোমার প্রাণীর হচ্ছে অস্থি সন্ধিস্থল, তারপর পশুকার প্রান্তভাগ, নাসিকা, শ্বাসনালী, কর্ণকুহর ইত্যাদি। তারপরে দেখো স্থিতিস্থাপক বা পিত্তন্তুময়। পিত্তন্তুময় কোনগুলো হবে, এটা তুমি হচ্ছে ট্রিপলি দিয়ে মনে রাখতে পারবা। ট্রিপলি স্থিতিস্থাপক বা পিত্তন্তুময়, অর্থাৎ ইয়েলো ফাইব্রাস যেটা আছে সেটা কি কিভাবে হিসেবে মনে রাখবা, ট্রিপলি। ট্রিপলি সাবজেক্ট না, এটা হবে তোমার, এটা কিন্তু সাবজেক্ট না কিন্তু, ট্রিপলি অর্থাৎ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং কিন্তু না। এটা হচ্ছে ইতে এক্সটার্নাল এয়ার বা বহিকর্ণ, যে কি বলা হচ্ছে, পিনা। ইতে হচ্ছে এক্সটার্নাল এয়ার বা বহিকর্ণ বা পিনা যেটাকে বলা হয়। ইতে হচ্ছে ইউস্টেশন টিউব, অর্থাৎ ইউস্টেশন নালী। এক্সটার্নাল এয়ার বা পিনা, ইউস্টেশন টিউব, তারপর আছে কি এপিগ্লোটিস। ট্রিপলিতে তার মানে কি, ইউস্টেশন টিউব, তারপর হচ্ছে এক্সটার্নাল এয়ার, আরেকটা কি এপিগ্লোটিস। ভুল যেন না হয়। এই তিনটা হবে কি, স্থিতিস্থাপক ও পিত্তন্তুময়। আসবে নিচের কোনটি স্থিতিস্থাপক ও পিত্তন্তুময় অস্থি নয়, শ্বেততন্তুময়। শ্বেততন্তুময় কি হবে, শ্বেততন্তুময় মানে সাদা, তাই না। এটা দুইটা কশেরুকার মাঝখানে এবং অস্থির সাথে টেন্ডন ও লিগামেন্টের সংযোগস্থল কি হয়, শ্বেততন্তুময় হয়। চুনময় বা ক্যালসিফাইড হয় হচ্ছে হিউমারাস এবং ফিমারের সংযোগস্থলে যে তরুণাস্থি পাওয়া যায়, যা তারা কি হয়, চুনময় বা ক্যালসিফাইড। এটা একটু পার্থক্যটা দেখে নিবা জাস্ট, এগুলো পড়তে হবে না। পেশি টিস্যু,
পেশি টিস্যুর কাজ তোমার হচ্ছে পেশি টিস্যু যেটা আছে সেই পেশি কোষকে মায়োসাইট বা মায়োব্লাস্ট নামক আদি পেশি কোষ থেকে উৎপন্ন হয়, মানে রূপান্তরের মাধ্যমে উৎপন্ন হয় মায়োসাইট বা মায়োব্লাস্ট। ঠিক আছে, এখন এই যে পেশি কোষের যে তোমার আবরণ থাকে তাকে বলা হচ্ছে সার্কোলেমা, এবং এই যে এখানে সাইটোপ্লাজম থাকে তার নাম হচ্ছে সার্কোপ্লাজম। ঠিক আছে, আর এই যে পেশি কোষের যে তোমার হচ্ছে তন্তু থাকে তার নাম হচ্ছে মায়োফাইব্রিল। খুবই গুরুত্বপূর্ণ। এই মায়োফাইব্রিলে কোন কোন হচ্ছে তোমার প্রোটিন থাকে? অ্যাক্টিন এবং মায়োসিন। অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন থাকে মায়োফাইব্রিলে। এই অ্যাক্টিন এবং মায়োসিনের কারণেই এই পেশিগুলো নড়াচড়া করতে পারে। এই প্রোটিন যদি না থাকতো তাহলে কিন্তু নড়াচড়া করতে পারতো না। বুঝছো? ঠিক আছে, সারকোমিয়ার হচ্ছে এদের একক। কিছু ব্যতিক্রম ছাড়া ভ্রূণী ও মেসোডার্ম থেকে পেশির উৎপন্ন হয়। খুব গুরুত্বপূর্ণ। মেসোডার্ম থেকে কঙ্কাল তন্ত্রেরও উৎপন্ন হয়, আবার কি পেশিরও উৎপন্ন হয়। চোখের পিউপিল সংকোচন প্রসারণকারী পেশি, স্তনগ্রন্থি ও ঘর্মগ্রন্থিতে কিছু পেশি কি হয় তোমার অ্যাক্টোরাম থেকে উৎপন্ন হয়। এগুলো মনে রাখতে হবে। পেশির সাধারণ ধর্মগুলো মনে রাখতে হবে। ইলাস্টিসিটি, এক্সাইটেবিলিটি, টনিসিটি অর্থাৎ স্থিতিস্থাপকতা, উত্তেজিতা, পেশি টান, অবসাদ বা ফেটিক, তারপর হচ্ছে পরিবাহিতা, নিশার কাল। এই হিডিং গুলা মাস্ট মনে রাখতে হবে। হিডিং গুলা কি মাস্ট মনে রাখতে হবে। তারপরে এখানে ঠিক আছে, এগুলো পেশির কাজগুলো একটু দেখে রাখবা, রিডিং করবা। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে দেখো ওই যে পেশি টিস্যু, এগুলোকে অবস্থান অনুযায়ী তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হলো কঙ্কাল পেশি, আন্তর্জটি অর্থাৎ ভিসারাল, স্কেলেটাল মাসল, ভিসারাল মাসল এবং কার্ডিয়াক মাসল। বুঝছো? এটাকে অবস্থান অনুযায়ী তিন ভাগে ভাগ করা, গঠন অনুযায়ী দুই ভাগে ভাগ করা। একটা হচ্ছে তোমার স্ট্রিয়েটেড মাসল, নন স্ট্রিয়েটেড অর্থাৎ মসৃণ এবং অমসৃণ। স্ট্রিয়েটেড যেটা আছে, স্ট্রিয়েটেড মানে কি হবে? অমসৃণ, তাই না? স্ট্রিয়েটেড মানে কি খাস কাটা থাকে, তাহলে কি মসৃণ থাকবে? না, অমসৃণ। কাজ অনুযায়ী ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি। দেখো অমসৃণ পেশি কি হবে? অমসৃণ পেশি নড়াচড়া করবে অর্থাৎ ঐচ্ছিক হবে। এগুলোকে কি বলা হচ্ছে? রৈখিক বা কঙ্কাল পেশি। এই নামগুলো মনে রাখতে হবে। অমসৃণ মানেই রৈখিক, তারপরে রৈখিক মানেই হচ্ছে তোমার ঐচ্ছিক পেশি, ঐচ্ছিক পেশি মানেই কঙ্কাল পেশি। এগুলোর গঠনগুলো দেখবা। পেশিগুলো, পেশিতে তোমার পেশিতন্তুগুলো বান্ডল বা গুচ্ছাকারে থাকে। পেশিতন্তুর প্রতিটি গুচ্ছকে বলা হচ্ছে ফ্যাসিকুলাস, বহুবচনে ফ্যাসিকুলি। বান্ডেলের প্রতিটি পেশিতন্তু স্বতন্ত্রভাবে এন্ডোমাইসিয়াম নামক যোজক টিস্যুর একটি পাতলা আবরণে, সম্পূর্ণ বান্ডেলটি পেরিমাইসিয়াম নামক যোজক টিস্যুর আবরণে, পুরু আবরণে আবৃত থাকে। অনেকগুলো ফ্যাসিকুলি একত্রিত হয়ে বড় বান্ডেল গঠন করে এবং তা এপিমাইসিয়াম নামক কি থাকে? যোজক টিস্যুর আবরণে আবৃত থাকে। এগুলো একটু দেখবা। এর দৈর্ঘ্য কত এটা দেখতে হবে। আবরণ হচ্ছে সার্কোলেমা, তারপর হচ্ছে ফ্লুইড হচ্ছে সার্কোপ্লাজম। এখানে মাইটোকন্ড্রিয়া থাকবে বেশি, কারণ হচ্ছে তোমার শক্তির প্রয়োজন হবে, তাই না? অ্যাক্টিন মায়োসিন থাকবে, এবং এখানে কি থাকে? আই ব্যান্ড এবং এ ব্যান্ড থাকে, অ্যানাইসোট্রপিক এবং আইসোট্রপিক ব্যান্ড থাকে। বুঝছো? ঠিক আছে, এখানে পড়তে হবে মানব দেহে বিদ্যমান কয়টি তোমার পেশি আছে। ঐচ্ছিক পেশির সংখ্যা কয়টা? 656টা। গুরুত্বপূর্ণ কিন্তু। 656টা ঐচ্ছিক পেশি বা কঙ্কাল পেশি আছে। ঠিক আছে, এখানে কোনো কিছু বাদ গেছে নাকি? ঠিক আছে, 656টি। আচ্ছা, এখন দেখো কঙ্কাল পেশির প্রকারভেদ। একটা হচ্ছে ফ্লেক্সর পেশি। ফ্লেক্সর পেশি, ফ্লেক্সর মানে ফ্লেকশন করে এরা। ফ্লেকশন মানে কি? ভাঁজ করতে সহায়তা করে। ফ্লেকশন মানে ভাঁজ করা, বুঝছো? ফ্লেক্সর পেশি ভাঁজ করতে সহায়তা করবে। ভাঁজ করতে সহায়তা করে কোনটা? বাইসেপস পেশি, তাই না? বাইসেপস পেশি অর্থাৎ যে আমাদের উপরে যেটা থাকে সেটা ভাঁজ করতে সহায়তা করে না, সেটা হচ্ছে ফ্লেক্সর পেশি। এক্সটেনসর মানে এক্সটেন্স অর্থাৎ ইয়ে করতে সহায়তা করে, ভাঁজ যেটা করছিল ওটাকে আবার আগের অবস্থায় নিয়ে যেতে অর্থাৎ সোজা করতে সহায়তা করে। এটা হচ্ছে কি ট্রাইসেপস অর্থাৎ নিচের যেটা আছে সেটা। অ্যাবডাক্টর পেশি, অ্যাবডাক্টর এবং অ্যাডাক্টর। অ্যাডাক্টর মানে অ্যাড করে অর্থাৎ কাছে নিয়ে আসে, আর অ্যাবডাক্টর মানে দূরে নিয়ে যায়। তো দূরে নিয়ে যায় কি? ডেল্টয়েড। ডেল্টয়েড পেশি কি করে? দূরে নিয়ে যায়। আর অ্যাডাক্টর পেশি হচ্ছে তোমার ল্যাটিসিমাস ডরসি মাসল। আর ডিপ্রেসর পেশি ডিপ্রেস করে। ডিপ্রেসর পেশি হচ্ছে তোমার ডিপ্রেসর ম্যান্ডিবুলার। এগুলো মনে রাখতে হবে। ডিপ্রেসর ম্যান্ডিবুলার। লিভেটর পেশি হচ্ছে ম্যাসেটার পেশি, ম্যাসেটার। আর রোটেটর পেশি হচ্ছে তোমার পাইরিফর্মস, পাইরিফর্মস মাসল। মনে রাখতে হবে। দেখো অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশি কি? যেগুলো হচ্ছে কি নড়াচড়া করতে পারে না। পৌষ্টিক নালী, রক্তনালী, শ্বাসনালী, মূত্রথলি, জরায়ু, এগুলোকে নড়াচড়া করতে পারে? নড়াচড়া করতে পারে না। এগুলো কি? অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে দেখো এই যে নিউক্লিয়াসটা কেন্দ্রে থাকে এবং তোমার এটা কি হয়? মাকু আকৃতির। দেখো মাকু আকৃতির। আচ্ছা, এটা কি হবে? মাকু আকৃতির, তাই না? আর নিউক্লিয়াস কি? মাঝখানে একটা ডিম্বাকার নিউক্লিয়াস থাকে।
পজিলে সার্কোলেমা হচ্ছে অস্পষ্ট, এই যে আবরণটা অস্পষ্ট। এটার কাজটা একটু দেখবা, ধর্মটা একটু দেখবা। সহজে অবশ্যই ক্লান্ত হবে না, নিশার কাল দীর্ঘস্থায়ী হবে। স্বতঃস্ফূর্ত এবং ছন্দবদ্ধ হচ্ছে তোমার হয় সংকোচন প্রসারণ, এবং কি হয় সংকোচন প্রসারণ ক্ষমতা মন্থর এবং দীর্ঘস্থায়ী। হৃদপেশি বা কার্ডিয়াক পেশি দেখো, হৃদপেশি বা কার্ডিয়াক পেশি হচ্ছে বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি, বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। এবং তোমার হচ্ছে এর বাইরের দিকে এপিকার্ডিয়াম থাকে এবং এন্ডোকার্ডিয়াম থাকে, নিচের ভিতরের দিকে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম যেটা আছে সেটাই কি করে তোমার স্পন্দন তৈরি করতে সহায়তা করে, অর্থাৎ কি মানে পাম্প করতে সহায়তা করে, বুঝছো? এটা কি কম্প্রেস করে হচ্ছে তোমার হার্টকে। ঠিক আছে, এখান থেকে তোমাদের পড়তে হবে সার্কোপ্লাজম সমান্তরালে মায়োফাইব্রিল নামক ইয়ে থাকে। ঠিক আছে, এগুলো পড়লা। এখানে দেখো ইন্টারগ্যালাটেড ডিস্ক থাকে, একটা অস্থি তন্তুর সাথে আরেকটা একটা পেশি তন্তুর সাথে আরেকটা পেশি তন্তু যুক্ত কানেক্ট করতে কি থাকে, এই যে দেখো ইন্টারগ্যালাটেড ডিস্ক থাকে, এমন রাখতে হবে। সার্কোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া কয়টা থাকে? 5000 মাইটোকন্ড্রিয়া উপস্থিত লক্ষ্য করা যায়। ঠিক আছে, বিভিন্ন ধরনের পেশিতন্তুর তুলনামূলক সারণী, এটা একটু দেখে রাখবা। পেশিতে টান পরে কিন্তু ধাক্কা দেয় না। আমাদের মানব দেহে 3 ধরনের পেশি আছে, একটা হচ্ছে মসৃণ পেশি, হৃদ পেশি এবং কি রৈখিক পেশি। অ্যান্টাগনিস্টিক পেশি অর্থাৎ তোমার কি বিপরীত বিপরীত পেশি, একটার বিপরীত আরেকটা হবে, প্রতিপক্ষীয় জোর যাকে বলা হয়। ফ্লেক্সর এবং এক্সটেনসর, ফ্লেকশনের বিপরীত কি এক্সটেনশন, তার মানে ফ্লেক্সর পেশি কি হবে, ফ্লেক্সর পেশি অ্যান্টাগনিস্টিক পেশি হচ্ছে এক্সটেনসর, অর্থাৎ বাইসেপস পেশির অ্যান্টাগনিস্টিক পেশি হবে কি ট্রাইসেপস, তাই না? ঠিক আছে, এখানে ব্যাখ্যা এগুলো তেমন দেখতে হবে না, খুব একটা গুরুত্বপূর্ণ না। এবং এই যে দেখো লিভার গুলো গুরুত্বপূর্ণ আছে। লিভারের গঠন, কয়টা লিভার আছে? 4টি অংশ দিয়ে লিভার গঠিত। একটা লিভারের কয়টা অংশ? 4টা অংশ। একটা হচ্ছে লিভার বাহু, পিভট, প্রচেষ্টা এবং ভার, অর্থাৎ লিভার আর্মস, পিভট, ইফোর্ট এবং লোড। ফার্স্ট ক্লাস লিভার আছে, ফার্স্ট ক্লাস লিভারের উদাহরণটা একটু মনে রাখতে হবে। এই যে দেখো ফার্স্ট ক্লাস লিভার হচ্ছে এই যে প্রথম কশেরুকা এবং খুলি, খুলি এবং প্রথম কশেরুকা যেটা আছে সেটা ফার্স্ট ক্লাস লিভারের উদাহরণ। এটার কাজ কি? অল্প বলে বেশি ফল পাওয়া যায়। সেকেন্ড ক্লাস লিভারের উদাহরণ কি? ঠেলা গাড়ি হচ্ছে সেকেন্ড ক্লাস লিভারের উদাহরণ। কাশি হচ্ছে কিন্তু ফার্স্ট ক্লাস লিভারের উদাহরণ। এবং দেহের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার খুলি এবং প্রথম কশেরুকা এবং সেকেন্ড ক্লাস। এবং এর কাজটাও দেখবা, অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায়। সেকেন্ড ক্লাস লিভার কি? ঠেলা গাড়ি এর প্রকৃষ্ট উদাহরণ। এই যে দেখো এখানে তুমি পায়ের আঙ্গুলের ডগায় তুমি যদি দাঁড়াও তাহলে সেকেন্ড ক্লাস লিভারের সৃষ্টি হয়। এবং সামান্য প্রচেষ্টায় তুমি যদি বেশি ওজনকে উপরে তুলতে চাও তাহলে কি হবে? তোমার সেকেন্ড ক্লাস লিভারের প্রয়োজন হবে। থার্ড ক্লাস লিভার হচ্ছে নেইল কাটার। নেইল কাটার কিসের উদাহরণ? বা নেইল ফ্লিপার থার্ড ক্লাস লিভারের উদাহরণ। এবং এখানে দ্রুতগতির সঞ্চালন সুবিধা পাওয়া যায়, দ্রুতগতির সঞ্চালন সুবিধা পাওয়া যায়। হাঁটু সঞ্চালনে অস্থিও পেশি সমন্বয়, এখানে তোমার হ্যামস্ট্রিং পেশি যেটা আছে, হ্যামস্ট্রিং পেশি বা বক্রীকরণ পেশি, এই হ্যামস্ট্রিং পেশি বা বক্রীকরণ পেশি তোমার কয়েকটা জিনিস পড়তে হবে। দেখো হ্যামস্ট্রিং পেশি 3টা পেশি নিয়ে গঠিত, একটা হচ্ছে বাইসেপস ফিমোরিস, সেমি মেমব্রেনোসাস এবং সেমি টেন্ডিনোসাস। তো থাকবে যে হ্যামস্ট্রিং পেশির অংশ 9 নিচের কোনটি? বাইসেপস ফিমোরিস, সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস, আরেকটা দিয়ে দিল ধরো, বুঝছো? আচ্ছা, এই যে দেখো গ্যাস্ট্রোকনিমিয়াস পেশি টিবিয়ার পিছনে অবস্থিত পায়ের ডিম বা গুলির প্রধান পেশি, বুঝছো? এটা ফিমারের কন্ডাইল থেকে সৃষ্টি হয়। আর এই যে দেখো টিবিয়ার পিছন দিয়ে গোরালিওস ক্যালকেনিয়াসের সাথে আকিলিস কন্ডোরা দিয়ে যুক্ত হয়, এটা আকিলিস কন্ডোরা দিয়ে যুক্ত হয়। আকিলিস হিল নাম শুনছো না? আকিলিস হিল, চিলি। ঠিক আছে, কোয়াড্রিসেপস পেশি, কোয়াড্রিসেপস পেশি হচ্ছে কোন কোনগুলো? 4টা পেশি থাকে কোয়াড্রিসেপস পেশির ভিতরে। আমরা কিন্তু তাহলে মানে কি কি দেখলাম? আমরা গ্যাস্ট্রোকনিমিয়াস পেশি দেখছি, তারপর উপরে হচ্ছে হ্যামস্ট্রিং পেশি দেখছি। হ্যামস্ট্রিং পেশি হচ্ছে তোমার সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস এবং বাইসেপস ফিমোরিস। আর কোয়াড্রিসেপস পেশি হচ্ছে 4টা। 4টার ভিতরে কি কি আছে? রেকটাস ফিমোরিস, রেকটাস ফিমোরিস, তারপর হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস এবং ভাস্টাস ইন্টারমিডিয়াস। এটা মনে রাখতে হবে। দেখো এখন অস্থিভঙ্গ এর প্রাথমিক চিকিৎসা এগুলো দেওয়া আছে। অস্থিভঙ্গ অনুপ্রস্থ বা অস্থিভঙ্গ বা ট্রান্সভার্স, এই যে দেখো এটা অনুপ্রস্থ ভাবে যদি ভাঙে তার নাম হচ্ছে অনুপ্রস্থ বা ট্রান্সভার্স ফ্র্যাকচার। আর রৈখিক অস্থিভঙ্গ বা লিনিয়ার ফ্র্যাকচার, এই যে দেখো লিনিয়ারলি ভাঙছে সেটা, এটা হচ্ছে লম্বালম্বি ভাবে রৈখিক চাপের কারণে তোমার কি হয় এই ধরনের অস্থি ভাঙতে পারে। তীর্যক অস্থিভঙ্গ বা তোমার অবলিক ফ্র্যাকচার, অবলিক ফ্র্যাকচার। খেলাধুলার সময় অথবা সিঁড়ি বেয়ে ওঠার সময় কোন ধরনের ফ্র্যাকচার হতে পারে? তাহলে তীর্যক অস্থিভঙ্গ বা এই যে অবলিক ফ্র্যাকচার, এইভাবে।
ঠিক আছে, এই যে দেখো তির্যক অস্থিভঙ্গ বা অবলিক ফ্র্যাকচার এইভাবে ভেঙে গেছে। সর্পিল আকার বা স্পাইরাল, অর্থাৎ এই যে স্পাইরাল বা সর্পিল আকার ভাবে যদি ভাঙে তখন তাকে বলা হচ্ছে কি স্পাইরাল ফ্র্যাকচার। স্পাইরাল ফ্র্যাকচার অপর নাম হচ্ছে টরশন ফ্র্যাকচার, খুবই গুরুত্বপূর্ণ। বলবে যে টর্শন নিচের কোনটির অপর নাম হচ্ছে টরশন ফ্র্যাকচার? স্পাইরাল ফ্র্যাকচার অপর নাম হচ্ছে কি টরশন ফ্র্যাকচার। যদি পা কোনো জায়গায় আটকে যায় অথবা মুচড়ে গেলে এটা কি হয়, এই ধরনের ভাঙন দেখতে পাই। গ্রিন স্ট্রিক ফ্র্যাকচার খুবই গুরুত্বপূর্ণ। শিশুদের ক্ষেত্রে কোন ধরনের ফ্র্যাকচার দেখা যায়, খুব গুরুত্বপূর্ণ, সেটা হবে কি গ্রিন স্ট্রিক ফ্র্যাকচার। এই যে দেখো গ্রিন স্ট্রিক ফ্র্যাকচার, এগুলো কি জাস্ট একটু ভাঙবে, বুঝছো? এই দেখো এখানে একটু ভাঙছে, এটা কি গ্রিন স্ট্রিক ফ্র্যাকচার। অসম্পূর্ণ অস্থি বিভাজনের জন্য বলা হচ্ছে, বহুখণ্ডিত একবারে খন্ড খন্ড হয়ে যাবে এই ধরনের ফ্র্যাকচারে, বুঝছো? এটাকে বলা হচ্ছে অস্থিভঙ্গ বা হাড় ভাঙ্গা বলা হয় এটাকে। আচ্ছা, এখন তোমার যদি তুমি অস্থির ভাঙার প্রকৃতি দেখো তাহলে দুই ভাগে ভাগ করা, ওপেন ফ্র্যাকচার আর একটা হলো ক্লোজড ফ্র্যাকচার। যদি তোমার অস্থিটা যদি তোমার ফ্র্যাকচারের কারণে যদি দেখা যায় যে পেশি ছিঁড়ে বের হয়ে চলে আসছে তখন তাকে বলে উন্মুক্ত বা ওপেন ফ্র্যাকচার। আর যদি দেখা যায় ছিঁড়ে বের হয়ে আসেনি, ভিতরেই আছে, তখন তাকে বলা হয় বদ্ধ অস্থি ফ্র্যাকচার বা আমরা কি বলি ক্লোজড ফ্র্যাকচার। সাধারণ বা বদ্ধ অস্থি হাড় ভাঙা যেটা আছে, চিকিৎসা আছে তিন ধরনের, একটা হচ্ছে সাধারণ, জটিল, আর একটা কি যৌগিক। সাধারণ যেটা আছে ওটা কি থাকে, চামড়ার ভিতরেই থাকে, বুঝছো? এক্ষেত্রে ও লক্ষণগুলো একটু দেখবা, প্রাথমিক চিকিৎসা কি এগুলো একটু দেখলা। ধরো সাধারণ অস্থিভঙ্গ কয় সপ্তাহের মধ্যে সেরে যায়? 8 সপ্তাহের ভিতরে সেরে যায়। যৌগিক বা উন্মুক্ত অস্থি ভাঙ্গা, এগুলোর ক্ষেত্রে কি হয়, এই যে তোমার বোনসটা বাইরে বের হয়ে চলে আসবে, বুঝছো? বাইরে বের হয়ে চলে আসবে। তাহলে এই হাড় ভাঙার প্রকৃতির ভিত্তিতে যৌগিক হাড় ভাঙ্গাকে 3 ভাগে ভাগ করা যায়। ব্যথা কমানোর জন্য দেখো কি দেওয়া যায়, ট্যাব, অ্যাসপিরিন, ডাইক্লোফেনাক দিতে হয়। জটিল হাড় ভাঙা বা চাপা হাড় ভাঙা, জটিল হাড় ভাঙার ভিতরে দুই ধরনের আছে, একটা হচ্ছে বহু টুকরা আর একটা হলো কয়েক টুকরা। ভিতরেই তোমার বহু টুকরা 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 হয়ে থাকবে, আর কয়েক টুকরা মানে জাস্ট কয়েক টুকরা হয়ে থাকবে, বুঝছো? আর এগুলো হাড় ভাঙার একটু লক্ষণ গুলা দেখবা, প্রাথমিক চিকিৎসা একটু দেখলা। সন্ধির আঘাত, এটা গুরুত্বপূর্ণ। অস্থি সন্ধি কয় প্রকার, খুবই গুরুত্বপূর্ণ। অস্থি সন্ধি 3 প্রকার, একটা হচ্ছে অনর অস্থি সন্ধি বা তন্তুময়, আরেকটা হলো তোমার তরুণাস্থিময় বা অস্থি সন্ধি বা আংশিক সচল, আরেকটা হলো সাইনোভিয়াল বা সচল অস্থি সন্ধি, খুবই গুরুত্বপূর্ণ। দেখো এই যে করটিতে তোমার যে ধরনের অস্থিসন্ধি দেখা যায় তাকে বলা হচ্ছে তন্তুময় বা অনর। অনর মানে নড়াচড়া করে না, আনস্টেবল। এটা কি, তার মানে করটিতে থাকে। আরেকটা হলো তোমার আংশিক সচল, যেটা কিনা সচল আর কি, পিউবিক সিম্পাইসিস, তাই না? পিউবিক সিম্পাইসিস শ্রোণী চক্রের যেটা পিউবিক অস্থির মাঝখানে যেটা থাকে তাকে বলা হচ্ছে পিউবিক সিম্পাইসিস। এটা কি হয়, তোমার আংশিক সচল হয়ে থাকে। সাইনোভিয়াল অস্থি সন্ধি খুবই গুরুত্বপূর্ণ। সাইনোভিয়াল অস্থি সন্ধি, সাইনোভিয়াল ফ্লুইড থাকে এর ভিতরে। কাঁধের সন্ধি, কনুই সন্ধি, হাঁটু সন্ধি, গোড়ালি সন্ধি এবং আঙুলের সন্ধি কি হয়, সাইনোভিয়াল অস্থি সন্ধি। অস্থির স্থানচ্যুতি, ডিসলোকেশন অফ এ বোন। স্থানচ্যুতি দেখো কাঁধের স্থানচ্যুতি হতে পারে, যে কাঁধের হিউমারাসের, এই যে এইটা হচ্ছে তোমার বলছিলাম, এটা দেখতেছো না স্ক্যাপুলার, এই অংশটাকে বলা হয় গ্লেনয়েড ক্যাভিটি। আর এটা হচ্ছে হেড অফ দ্য হিউমারাস। এই হেড অফ দ্য হিউমারাস গ্লেনয়েড ক্যাভিটির সাথে লেগে থাকে, বুঝছো? এবং এই যে জয়েন্টটা গঠন করে এর নাম হচ্ছে শোল্ডার জয়েন্ট, বুঝছো? এখন এটা অনেক সময় ফ্র্যাকচার হতে পারে, মানে তোমার হচ্ছে ইয়ে হতে ডিসলোকেট হতে পারে, বুঝছো? শোল্ডার ডিসলোকেশন বলা হয় এটাকে। হাঁটুর স্থানচ্যুতি হতে পারে, হাঁটুর অস্থির স্থানচ্যুতি হতে পারে, কোমরের স্থানচ্যুতি হতে পারে, ঠিক আছে। আর জন্মগত অস্থিচ্যুতি বা কনজেনিটাল ডিসলোকেশন হতে পারে, আঘাতজনিত অস্থিচ্যুতি বা ট্রমাটিক ডিসলোকেশন হতে পারে, রোগজনিত বা প্যাথোলজিক্যাল ডিসলোকেশন হতে পারে, তারপরে প্যারালাইটিক্যাল ডিসলোকেশন বা বাতজনিত অস্থিচ্যুতি হতে পারে। মস্কানো, যদি তোমার স্প্রেইন যদি হয়, মস্কানো অনেক ক্ষেত্রে আমাদের কি হয়, হাত পা মুচকে যায় না, বুঝছো? এই যে দেখো হাঁটুর সামনের দিকে অবস্থিত লিগামেন্ট এসিএল, অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, এই অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট যদি সম্পূর্ণ ছিঁড়ে যায় সবচেয়ে ক্ষতিকর মস্কানো ঘটে এই ক্ষেত্রে, বুঝছো? অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যান্টেরিয়র তোমার ক্রুশিয়েট লিগামেন্ট অনেক সময় ছিঁড়ে যায়, বুঝছো? অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট এসিএল। আচ্ছা দেখো প্রাথমিক চিকিৎসা কি দিবা এই ক্ষেত্রে? প্রাথমিক চিকিৎসা হচ্ছে রাইস, রাইস ভাত, মানে কি রেস্ট, আরতে রেস্ট, তারপর আইতে আইস, সিতে হচ্ছে তোমার কম্প্রেশন, তারপরে হচ্ছে ইতে কি এলিভেশন, বুঝছো? এটা মনে রাখবা। আচ্ছা ইয়াদের সার সংক্ষেপ গুলো একটু দেখবা। ম্যাট্রিক্সে কয় ধরনের অস্থি সন্ধি আছে, অস্থি কঙ্কাল উপাঙ্গীয় কঙ্কাল কয়টা আছে এগুলো একটু দেখলা। নিউরোট অস্থি কয় ধরনের অস্থি আছে, তারপরে হচ্ছে তোমার লিভার যেগুলো আছে, তারপরে হচ্ছে তোমার অস্থি যখন সরে যায় কোনো একটা কারণে কি হয়, লাক্সেশন বা অস্থিচ্যুতি, ঠিক আছে? এগুলো পড়লেই হয়ে যাবে মোটামুটি। এই ছিল হচ্ছে আমাদের অঙ্গ এবং অঙ্গচালনা অধ্যায়ের সম্পূর্ণ অংশ। এগুলো পড়লে আর কিছু পড়তে হবে না, অধ্যায়ের এগুলো পড়লে আর কিছুই পড়তে হবে না, বুঝছো? তো ঠিক আছে,
এর পরের ক্লাসে অন্য একটা টপিক নিয়ে অন্য একটা চ্যাপ্টার নিয়ে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো এবং আলফা জোনের সাথেই থাকো।